ব্যথাযুক্ত ক্লান্ত শরীরটা ফ্লোরে পড়ে আছে বেলির। আজকেও মার খেয়েছে সে ইরফানের হাতে। তবে আজকের মারের পরিমাণটা বেশিই ছিল। আজ বেলির অপরাধ ছিল সে রবির বেডটি দিতে দেরি করে ফেলেছে। রবি বেলির সতীন। বেলির স্বামী ইরফানের দ্বিতীয় পক্ষ সে। বড়লোক ঘরের মেয়ে রবি ভালোবেসে বিয়ে করেছে ইরফানকে। এটা জানা সত্ত্বেও যে ইরফান বিবাহিত। রবি এমন একজন নারী যে কিনা কোনো পয়েন্ট বাদ রাখে নাই, যে পয়েন্ট অনুযায়ী ইরফান বেলিকে মারতে পারে। প্রতি পদে পদে নানান রকম মিথ্যে কথা বলে বেলিকে মার খাওয়ায় রবি। বেলি সবটাই মুখ বুজে মেনে নেয়। বেলির প্রতিবাদ করার মতো সেই শক্তি আর সাহস নেই। রুমের ফ্লোরে শুয়ে থেকে ব্যথায় চটপট করতে থাকা বেলিকে দেখার মতো কেউ নেই এই বাড়িতে। তবে কাজের মেয়ে মিনু এক একবার দেখে উঠায় ইরফান বেলিকে এভাবে মেরে রেখে যায়। আজকেও ব্যতিক্রম কিছু ঘটেনি। ইরফান রবিকে নিয়ে চলে যাওয়ার পর মিনু দৌড়ে গিয়ে রুমে ঢোকে। গায়ের ওড়নাটা সাইডে পড়ে আছে। হলুদ সুতির জামার উপর রক্তের হালকা ছোপ ছোপ দাগ। পুরো শরীর ধরে কুঁচকে ওঠে। বেলিকে দেখে মিনুর চোখেও পানি চলে আসে। এদিকে সেদিক তাকিয়ে মিনু বেলুকে তুলে খাটে ওঠায়। হাতের 5 আঙ্গুলের ছাপ পড়ে আছে। নাক মুখ দিয়ে আসছে, পুরো মুখটা ফুলে আছে তার। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এভাবে বউ পেটায়, তারপর যদি হয় শিক্ষিত মানুষ। মিনু বেলের চোখ মুখ মুছে দেয়। ভাবি, জামাটা খোলেন। হুম, রক্তগুলো মুছে দেই, দিয়ে সেভলন লাগাইয়া দিমু। না লাগবে না মিনু, চলো রান্না করে যাই। ওনারা এসে খাবেন তো। মাথায় সমস্যা, এই শরীর নিয়ে খাইবেন, আর তারা আজকে বাহিরে খাইবে, এত অস্থির হইেন না তো। ও, আপনি জামা খোলেন, আমি গরম পানি নিয়ে আসি। মিনু গরম পানি আনতে গেলে বেলুর ডুকরে কেঁদে দেয়। কি বেলি কি হয়ে গেল! বাবা বেলি ভালোবেসে বেলি ফুল ডাকত। আর আজ সে বাবার আদরের মেয়েটা স্বামীর ঘরে এসে সতীন নিয়ে সংসার করে, আর প্রতিদিন নির্মমতা সহ্য করে। বেলির মুখ দিয়ে তখন একটা কথাই বেরিয়ে আসে, বাবা, আমাকেও নিয়ে যাইতা তোমার সাথে। এরই মাঝে মিনু গরম পানি দিয়ে যায় চলে আসে। দেখে বেলি সেভাবে বসে আছে। মিনু কাছে গিয়ে বসে। ভাবি, ও ভাবি। হুম, কি ভাবেন? দেখি জামাটা খোলেন। মিনুর কথায় জামাটা বুকের উপরে জামাটা দিয়ে ডেকে রাখে সে। মিনু পিছনে গিয়ে ব্রায়ের হুক খুলে দেয়। হুক খুলতে গিয়ে আটকে ওঠে সে। এভাবে বুঝি কেউ কাউ আজকে মেরেছে বেল্ট দিয়ে। মিনু ক্ষতস্থানে হাত দিতে বেলি নড়ে ওঠে। মিনু বুঝে যায় যে তার ভাবির ব্যথা করছে। গরম পানি দিয়ে হালকা চেপে চেপে পুরো ক্ষতস্থান থেকে রক্ত সরিয়ে দেয়, আর তারপর অয়েনমেন্ট লাগিয়ে দেয় সে। পুরো পিঠটা জ্বলে গেছে আমার। ফাটা জায়গা তো তাই জ্বলে। ভাবি, আপনি জামা পরেন না। হুম, ভাবি একটু শুয়ে থাকেন, আজকাল রান্না আমি করে নিমু। না মিনু, জানতে পারলে আবার আমাকে। আহারে ভাবি, কি করব বলো? মার তো যাই করে খেতে তো দেয়, এটাই তো অনেক। কোনোদিন দেখবো ময়রা রইছেন। এদিকে আসো, আমার লাগাও, হাতে অনেক ব্যথা, পিছন অব্দি যায় না আমার। আচ্ছা। অনেক কষ্টে জামা পরে রান্না করে যায় বেলি। দিলে না খাক, তার বর আর তার বউ, বরের বউ রাতে এসে তো খাবে, সেই ভেবেই রান্না করে। পুঁটি মাছের ঝোল, কাঁকরোল ভাজি আর ভাত করেছে। আর মেনুর জন্য ইরফান আর রবির জন্য বাসমতি চালের ভাত আর চিকেন করে রেখেছে। রান্না শেষ করে উঠতে উঠতে আজান পড়ে যায়। মেনুকে বলে সে রুমে যায়, গোসল করে নামাজ পড়ে নিবে বেলি। বেলি ইসলাম সাইডটা বেশি মানে। যত যাই হোক না কেন, নামাজ কোরআন শরীফ পড়বে সে। রুমে এসে গোসল করে নামাজে যায়, নামাজে দাঁড়ায় বেলি। ওদিকে মিনু সব গুছিয়ে নিয়ে ঘরটাও মুছে ফেলে। 12 রাকাত শেষ করে জানালায় বসে দোয়া দুরূদ পাঠ করে বেলি। তারই মাঝে মনে পড়ে যায় 1 বছর আগের কথাগুলো। কত সুন্দর একটা ছিল বেলির। মা বাবা আর সে। অভাবে থাকলেও দিন চলতো বেশ। কামরাঙ্গাচড়ের এলাকায় বড্ড ভালোই ছিল মেয়ে। বাবা জব্বার মিয়া ছিলেন কাঠমিস্ত্রি, আর বেলির মা রাবেয়া বেগম রান্নার কাজ করতেন। রান্নার কাজ বলতে ব্যাচেলর্স মেয়ে ছেলেদের মেসগুলোতে রান্না করে দিতেন। বেলি ছিল জব্বার আর রাবেয়ার একমাত্র সন্তান। টানাটানি সংসারে বেলিকে ইন্টার অব্দি পড়াতে পেরে, তার মাঝে আবার ইন্টার পরীক্ষাটাও দিতে পারেনি টাকার অভাবে। পড়াশোনা হয়নি। সারাদিন পর জব্বার ঘরে ফিরে মুখটা দেখলেই খুশি হয়ে যেতেন। তার নাম রেখেছিল ভালোবেসে বেলি, আর আদর বেলি ফুল বলে। বাড়ির উঠোনে এসে ডাক দিতেন বেলি ফুল বলে। বাবার আওয়াজ পেয়ে বেলিয়ে দৌড়ে চলে আসতো বাবার কাছে। আহ্লাদিপনা দেখে বেগম খুশি হতেন। একদিন দুপুরের খাবার দিতে বেলি তার বাবাকে দোকানে যায়। সেখানে রহমানকে দেখে। রহমান নানি ভালো মানুষ, সেই এলাকায় তার বহুল পরিচিতি। বেলিকে দেখে মনে ধরেছিল, তাই তিনি জব্বারকে ডেকে নিয়ে সব বিস্তারিত কথা বলে পাকা করে নেন।
সেদিন রাবেয়া মানে বেলির মাও অনেক খুশি হয়েছিলেন। গরিবের মেয়ে যদি তার মাহারা ছেলে জীবনে আসে তাহলে তার ছেলে ভালো হবে এটা ভেবে বিয়ে করে ঠিক করে। প্রকৃতির বর্বরতার কাছে হার মানতে হয় কিছু কিছু স্বপ্নকে। বিয়ে ঠিক হওয়ার একদিন পর বিকেলে কাজ থেকে আসার সময় চাপা পড়েন জব্বার। তার মৃত্যু ঘটে। শোকার্ত বেলি আর রাবেয়া বেগম পাথর হয়ে যান। অন্যদিকে রহমান আলীর এক কথা, কথায় তার নড়চড় হবে না। বিয়ে এই মেয়ের সাথেই দিবেন তিনি তার ছেলের। জব্বারের মৃত্যুর পর রহমান আলী বেলির মাকে ভরসা দেন আর ছেলেকে খবর দিয়ে গ্রামে নিয়ে আসেন। ছেলে যখন শুনে তার বিয়ে একটা অজপাড়া গায়ের মেয়ের সাথে তখন ছেলে সরাসরি না করে দেয়। কিন্তু রহমান আলীও কম জেদি না, তিনিও জোর করেই যাচ্ছেন। দেখুন বাবা, আপনার কথা রাখতে গিয়ে আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে পারি না। বেলি অনেক ভালো একটা মেয়ে। সে ভালো নাকি খারাপ আমি জানতে চাই না। আর তাছাড়া আমার গ্রাজুয়েশন ছেলে ভালো চাকরিও করছে। আমারও পছন্দ থাকতে পারে। তোমার পছন্দ যে আমার পছন্দ হবে তেমনটা তো কথা না। তাহলে আপনার পছন্দ কি করে আমার পছন্দ হবে বাবা? বোঝার চেষ্টা করেন। আমি পারবো না বিয়েটা করতে। দেখো, ওর বাবা মারা যাওয়ার আগে আমি তাকে কথা দিয়ে রেখেছি। এখন ওর বাবা বেঁচে নেই। আমি কথার বরখেলাপ করতে পারবো না। বাবা, বিয়ে যদি হয়ে যায় ওই মেয়ে শান্তি পাবে না কিন্তু। পড়াশোনা শিখে ভালো চাকরি করে কি এত লায়ক হয়ে গেছো নাকি? মা মরা ছেলেকে মানুষ করতে কি আমার কষ্ট হয়নি? দেখুন বাবা, আমি এ তর্ক করতে চাই না। বিয়ে এই মেয়েকেই করতে হবে, এটা মনে রেখো কিন্তু। রহমানের রহমান আলী একরকম জোর করে ছেলের সাথে বেলির বিয়ের সব আয়োজন করেন। আর ছেলেও খুবই ক্ষুব্ধ হয়ে বিয়ের পিঁড়িতে বসেছিল। শুক্রবার জুমার নামাজের পর বিয়ের কার্যক্রম শুরু হয়। বিয়েতে সব খরচ রহমান আলী নিজে করেন। পাশের বেড়ার এক পাশে একটা ব্যানার টানানো হয় যাতে লেখা ছিল, আজ বেলি ও ইরফানের শুভ বিবাহ। বেলির বাবা মারা যাওয়ার 2 মাসের মাথাতে ইরফানের সাথে বেলির বিয়ে হয়ে যায়। বিয়ের পর রাতে যখন বেলিকে ইরফানের রুমে রাখা হয়েছিল, আজব মনে পড়লে দুচোখ ভিজে যায় বেলির। এরই মাঝে দরজায় টোকা পড়ে। ধ্যান ভেঙে দরজার দিকে তাকায় বেলি। মিনু দাঁড়িয়ে আছে দরজার কাছে। কিছু বলবা মিনু? 2:30 বাজে। নামাজ এখনো হয় নাই আপনার? হ্যাঁ হয়েছে তো। তাহলে আসেন, বাদ বাড়ছি আমি। আচ্ছা আসতেছি। মিনু মেয়েটা যথেষ্ট ভালো আর ভদ্র। রুবিকে সে একদমই দেখতে পারে না। কারণ ইরফানের অবর্তমানে রুবি বেলির সাথে যা যা করে তার সবকিছুর সাক্ষী এই মিনু। মিনু কয়েকবার বলতেও চেয়েছিল, কিন্তু বেলির নিষেধে সে আর মুখ খোলেনি। নামাজের মোনাজাত শেষ করে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ায় বেলি। পুরো শরীরটা ব্যথা হয়ে আছে তার। কয়টা ভাত খেয়ে নিয়ে নাপা ট্যাবলেট খেয়ে নেবে। আস্তে আস্তে হেঁটে ডাইনিং রুমে যায় বেলি। আজকে বাসায় কেউ না থাকায় টেবিলে বসে ভাত খায় বেলি আর মিনু। ইদানিং ভাত খেতে গেলে গলার মাঝখানটায় যেন বাত আটকে থাকে বেলির। ইরফান মারার সময় প্রায় গলায় চাপ দেয়, না হয় গায়ের ওড়না দিয়ে পাশ দেয়। গলার ব্যথায় ঠিক মতো খাবারটাও গিলতে পারে না বেলি। ভাত খেতে বসে গলার অসহ্য যন্ত্রণায় চোখের পানি ছেড়ে দেয়। বেলির কান্না দেখে মিনুরও খাওয়া বন্ধ হয়ে যায়। আর কান্দেন না তো ভাবি, কতদিন কইলাম, জান গা, শুনেন না তো আমার কথা। আবার আমারেও কিছু কইতে দেন না ভাইয়েরে, তাহলে হুদেই কান্দেন কিত্তে? কাইন্দেন না। মিনুর কথায় অশ্রু সজল চোখে তাকায় বেলি। রুমে শুয়ে শুয়ে আগের কথা ভাবছে বেলি। বাসর ঘরে সেদিন বসেছিল সে। ইরফান রুমে তো এসেছিল ঠিকই, কিন্তু সেখানে ঘটনাগুলো ঘটেছিল উল্টো। ইরফান এসে সোজা হয়ে শুয়ে পড়ে। বেলি তখনও বসা খাটে। এরই মাঝে একটা ফোন আসলো ইরফানের মোবাইলে। ফোনটা হাতে নিয়ে বাহিরে এসে চলে যায়। আর তারপর যখন রুমে আসে তখন হয়তো ইরফান না, কোনো এক দানব রুমে ঢুকেছিল। ইরফান খাটের এপাশ ঘুরে হাতে ধরে টেনে নিচে ফেলে দেয় বেলিকে। অকথ্য বিশ্রী ভাষায় কথাও বলে। আশ্বাস তার শেষ কথা ছিল, তুই যদি এক বাপের জন্মের হয়ে থাকিস আমার আশেপাশেও ঘেসবি না। আর তারপর দিনই ইরফান চলে যায়। মুখ বুজে সবটা সহ্য করে নেয় বেলি। বিয়ে ঠিক 1 মাস পর ইরফান আবারও বাড়ি আসে, তাও রহমান আলীর কথায়। সেবার রাতে বেলি ভুল করে ইরফানের গায়ে দুধ ঢেলে দেয়। আর তার শাস্তি বেশ কিছু ছিল না, শুধু পায়ে থেকে জুতা খুলে জুতা দিয়ে মেরেছিল নিজের সদ্য বিয়ে করা বউটাকে। সেবার একদিন থেকে আবারও চলে যায় ইরফান। আর তারপর লাস্ট আসে রহমান আলীর শরীর খারাপ হওয়ার পর। সেবার আসার পরে রহমান সাহেব ইরফানকে বাধ্য করে বেলিকে ঢাকায় নিয়ে রাখার জন্য। ইরফান শত না করার পরেও রহমান আলী কিছুতেই শোনেননি এবং শুনতেও চাননি। জোর করে বেলিকে ইরফানের সাথে ঢাকায় পাঠিয়ে দেয়। আর যার ফলস্বরূপ আজ সে কুকুরের মতো মার খায় ইরফানের কাছে। এসব কথা ভাবতে ভাবতে ঘুম চলে আসে বেলির।
শরীর ব্যথা থাকার কারণে ঘুম চলে আসছে চোখে। মিনু ফাঁক দিয়ে একবার দেখে গেছে বেলিকে। মিনু মেয়েটা ইদানিং একরকম, যেন আতঙ্কেই থাকে। ইরফান যেভাবে মারে বেলিকে, কোন দিন না জানি দেখে একেবারে মেরেই ফেলেছে। এই ভয়ে থাকে সারাদিন। বিকেলের শেষ দিকে ঘুম ভেঙে যায় বেলির। অজু করে নামাজ পড়ে রান্নাঘরে যায় সে। সন্ধ্যায় তারা আসলেই চা কফি চাইবে। বলার সাথে সাথে হাজির না করলে আবারও মারবে। তাই সব আগেভাগে করে রাখবে বেলি। মাগরিবের নামাজের পর ইরহান আর রবি বাসায় আসে। কলিং বেল বাজার সাথে সাথে মিনু গিয়ে দরজা খোলে। রুবি সোজা হয়ে নিজের রুমে চলে যায়। ইরফান ড্রয়িং রুমেই বসে। সোফায় বসে এসিটা ছেড়ে দেয় সে। এরই মাঝে বেলি কফি নিয়ে আসে। কফির মগটা ইরফানের হাতে তুলে দেয় বেলি। হাত বাড়িয়ে কফির মগটা নিতে গিয়ে বেলির হাতে নজর পড়ে ইরফানের। বেল্টের বাড়ির দাগ এখনো লাল হয়ে আছে। এটা দেখার পর একবার বেলির মুখের দিকেও নজর দেয় ইরফান। মুখটা ফুলে একাকার হয়ে আছে। আজকে বোধহয় মারের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। মুখে কিছুই বলেনি ইরফান। বেলি সেইখান থেকে চলে যেতে নিলে ইরফান ডেকে দেয়। ইরফানের ডাকে কলিজায় কামড় পড়ে বেলির। বেলির ধারণা হয়তো আবারও তাকে মারবে। সে এক জায়গায় ভয়ে দাঁড়িয়ে থাকে মেয়েটা। আবারও ডাকে ইরফান। বেলি, শোনো তো। জি। রুবিকেও কপি দিয়ে আয়। জি আচ্ছা। বেলি রুবির রুমের সামনে গিয়ে দেখে দরজায় নক করে। এই, কে? আপু, আমি, বেলি। কি চাই তোমার? কফি দিতে আসছিলাম। আচ্ছা, ভিতরে আয়। রুবিও কুকুর বেড়ালের মতোই ব্যবহার করে বিলির সাথে। বয়সে এবং পড়ালেখায় অনেক এগিয়ে আছে রবি। ইংলিশের উপর অনার্স কমপ্লিট করা। দেখতে শুনতেও খারাপ না। বাপের ভালো টাকা পয়সা, যার কারণে মানুষকে সে মানুষই মনে করে না। আর বেলি, বেলি তো তার দু চোখের বিষ। শুধু ইরফান তাকে আগে বিয়ে করার জন্য সে প্রথম বউ আর রুবি দ্বিতীয় বউ। যদিও কয়েক দফা বলা হয়েছিল বেলিকে ডিভোর্স দিতে, কিন্তু ইরফান সেও দিতে পারেনি। কারণ গ্রামে তার বাবা রহমান আলী শুনলে তাকে হয়তো ত্যায্য পুত্রই করে দিবে। এমনকি রহমান আলী এখনো জানেন না যে ইরফান আরো একটা বিয়ে করেছে এখানে। রুমের মধ্যে গিয়ে বেলি কফির মগটা টেবিলের উপর রেখে চলে আসতে নিলেই রুবি বেলিকে আটকে ধরে। বেলির সামনে এসে বেলির বাম গালটা নিজের হাতে ধরে। আর তাচ্ছিল্যের হাসি দিয়ে বেলিকে বলে, লজ্জা থাকলে আর কখনো আমাকে বেডটি দিতে দেরি করবি না। আজকের মারের কথা যেন মনে থাকে। হুম, মনে থাকবে। ঠিক সকাল 10টায় আমার বেডটি চাই, আমার বিছানার পাশে। থাকবে? যা এখান থেকে। রুবি ধাক্কা দিয়ে বের করে দেয় বেলিকে। চোখের পানি মুছতে মুছতে রান্নাঘরে ঢুকে বেলি। বেলিকে দেখে মিনু বুঝে যায় কিছু একটা তার হয়েছে। আবার কিছু কইছে? ওই নবাবের বেটি তোমাকে? মিনু, আসতে বলো বোন, শুনলে তোমাকেও বের করে দিবে। দেখ না বাহির কইরা। আমার কি আসে যায়? আমার কি আপনার মতো কলজা ছোড়নি? তা কি কইছে সে? আমাকে কিছুই বলেনি। দেখি, আমার দিকে তাকান তো। মিনু বেলির মুখটা ধরে তার দিকে ঘোরায়। বেলির মুখটা আসলে অনেক মায়ায় পড়া। মিনু কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর আবারও বলে, বাইরে ভালোবাসেন? মিনুর কথায় যেন চোখ বড় বড় করে হয়ে যায় বেলির। মিনু এসব কি বলে? আসলে এটাই যে বেলির মনের কথা। কিন্তু মিনু বুঝে ফেলল কিভাবে? মিনু, কি যে সব বলো না। আপনি ভালোবাসেন বাইরে, এজন্যই তো এমন ফিডা খান। ভাবি, একটা কথা কই। হ্যাঁ বলো। আপনারা মাইরেই ফেলাইব ভাইয়ে। ভাবি, এখনো সময় আছে। আপনি এখান থেকে যান গা। কই যাব মিনু? যাওয়ার মতো কি কোনো জায়গা আছে আমার? গ্রামে যাইতে পারবো না। সেদিকে তার বাবা আছে। আর আমার মা, তার কাছে থাকলেও মানুষ অনেক বাজে বাজে কথা বলবে। শরীরটা তো আছে, রক্ত আছে, কাম কইরা খাইবেন, তবু আর মার খাইয়েন না। কিন্তু আমিও তাকে ছাড়তে পারবো না। কি, দূর বেয়াক্কল মাতারি। যান যান, মরেন গিয়া। আমার কি? আপনারা মায়েরা ফালাইয়া রাইখা যাইবো আর আমি গিয়ে মলম লাগামো। হায় রে ভালোবাসা রে, ফিসা মারি এমন ভালোবাসার কপালে। মিনু রেগে মেগে বকবক করতে করতে কাজে মন দেয়। বেলি রুমে চলে যায়। দরজা এঁটে দিয়ে অন্যায় মুখ চেপে কেঁদে দেয়। বেলি সত্যি নিরুপায়। কি করবে সে? আবেগের কাছে যে সে বাধা। ভালোবাসা অনেক ইরফানকে। যদিও সে জানে ইরফান তাকে শুধুই তার ভালোবাসার বান্দি ভাবে। বউ সে কখনোই হতে পারবে না। তবুও কেন জানে বেলি ছাড়তে পারে না ইরফানকে। সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে রাখে বেলি। রোজ সকাল 9টায় অফিসে যায় ইরফান।
এই ৭ মাসে ইরফান শুক্রবার ব্যতীত সপ্তাহে ৬ দিনে একই নাস্তা করে। কারণ তার দ্বিতীয় স্ত্রী ঘুম থেকে ওঠে সকাল ১০টায়। তার পক্ষে সকাল সকালে উঠে ইম্পসিবল ব্যাপার। আর নাস্তা বানানো তো অসম্ভব। এই ৭ মাসে সে একবারও রান্নাঘরে ঢুকেও দেখেনি। ইরফান একাই ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে রেডি হয়ে নাস্তা খেয়ে অফিসে যায়। তার বাসা বান্ধে বেলি তো আছেই, সেই সব করে দেয়। আজও ব্যতিক্রম কিছু হয়নি। বেলি সবই সাজিয়ে রাখে। ইরফান শার্টের হাতা ঠিক করে ব্লেজার হাতে নিয়ে নাস্তার টেবিলে বসে। ইরফান বলার আগে তার সামনে সবই হাজির। ইরফানের সকালবেলা দুধ চা না হলে চলেই না। বেলি চা প্লাস কফি দুটোই ভালো বানায়, যদি ইরফান কখনোই প্রশংসা করেনি। নাস্তা করতে করতে এক হাত দিয়ে কলারের নিচের বোতামটা খুলতে গিয়ে একদম পুরো ছিঁড়েই ফেলে ইরফান। ধুর, মেজাজটাই কেমন লাগে এখন। তাড়াতাড়ি সময় দেরিই হয়ে যায়। বেলি সাইডে দাঁড়িয়েছিল বিদায় দেখে সব। আর মিনু রান্নাঘর থেকে সবটাই খেয়াল করে। মুচকি হাসি দিয়ে ভিতরে বক বক করে সে। এক্কেবারে ভালো হয়েছে। হারামজাদা অসভ্য বেটা। বিয়ে একটা কইরা আবার আরেকটা করছে। বউডারে জানোয়ারের মতো পিটায়। এক্কেরে ভালো হয়েছে। এ বেটাই এক জানোয়ার। আর এটা ছোট বউটা আরেকটা বদমাইশ। ইরফানের ১৪ গোষ্ঠীতে তুঙ্গে তুলে দেয় মিনু। যদিও আস্তে আস্তে বলে নিজের ক্ষোভ প্রকাশ করে। কারণ ইরফান বা রবি কারোর সামনে এসব বলার ক্ষমতা তার নেই। তাই নিজে নিজেই বলে। এদিকে বেলি ফ্লো থেকে বোতামটা কুড়িয়ে হাতে নেয়। ইরফান একে একাই বলতে থাকে, আজকে প্রেজেন্টেশন আর আজকে এমন হতে হলো। দূর। বেলি ইরফানের বিরক্ত হওয়া দেখে নিজেই বলে ওঠে, আমি লাগিয়ে দেই। এখন আবার শার্ট খুলতে হবে। লাগাতে গেলে শার্টের ইস্ত্রিটাও নষ্ট হয়ে যাবে। আপনি নাস্তা খান, আমি সুই সুতা নিয়ে আসি। শার্ট খুলতে হবে না, এমনিতেই লাগানো যাবে। ভিতর থেকে সবটাই শুনে নেয় মিনু। বেলির উপর অতিরিক্ত মেজাজ খারাপ হইতেছে তার। এহ, হের এককারে আদর বাইয়া বাইয়া পড়ে। এখন হের পেয়ারে ছোট বউরে উঠাইয়া লাগাইতে পারে না। শয়তানিটা। নামাজ কালাম তো পড়েই না, চিত্তাইয়া ঘুমাই থাকে। অসভ্য বেডি মানুষ কোনহানের। এই বলে বোতামটা হাতে নিয়ে বেলি রুমে যায় সুসুতা আনতে। প্রায় ৫ মিনিট হয়ে যায়, বেলির আসার খবরও নেই। ইরফানের নাস্তা খাওয়াও শেষ হয়ে যায়। কিছুক্ষণ বসে থেকে নিজের রুমে যায় ইরফান। রুবি তখনও ঘুমাচ্ছে। রুবিকে ডাকতে থাকে সে। রুবি, এ রুবি, আরে এই রুবি, শুনছ? কি হয়েছে? আমাকে ডাকো কেন? শার্টের বোতামটা লাগিয়ে দাও না। শার্টের কি অভাব পড়েছে ঘরে নাকি? আরেকটা পরে যাও। কি যে সব বলো ঘুমের তালে। আজকে আমার প্রেজেন্টেশন, তাই তো এই শার্ট পরেছি আমি। আমাকে ঘুমাইতে দিবে একটু? আমি তোমার বোতাম লাগানোর জন্য ঘুম নষ্ট করবো নাকি? যাও, সরো তো এখান থেকে। পারলে নিচে লাগিয়ে নাও। দমক টমক শুনে আবারও ঘুমিয়ে যায় রুবি। ইরফানের মেজাজ সেই লেভেলে সরে গেছে। ওর মন চাইছে রুবিকে এক লাথি মেরে খাট থেকে ফেলে দিতে। কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই। একবার জোরে দমক দিয়েছিল বলে রুবি বাবার ইচ্ছা মতো ঝেড়েছিল ইরফানকে। বড়লোকের মেয়ের এই একটা সুবিধা, বাপের অঢেল টাকা পয়সা থাকলে জামাইকে পাত্তা দেয় না। এখানে রবিও তেমনটাই। ইরফান নিজের রুম থেকে বেরিয়ে বেলির রুমে যায়। গিয়ে দেখে বেলি তখনও শুষে সুতা কাটছে। ইরফান রুমের ভিতরে যায়। তুমি এখনো শুয়ে নিয়ে দাঁড়িয়ে আছো? আসলে আমি ভুলে গিয়েছিলাম এগুলো কোথায় রাখছি। খুঁজতে খুঁজতে মাত্রই পেলাম। এখনই সেলাই করে দিচ্ছি। তাড়াতাড়ি কর। এই তো হয়ে গেছে, এখনই লাগিয়ে দিব। এই বলে বেলি ইরফানের সামনে যায়। কাঁপা কাঁপা হাত ইরফানের বুক অব্দি উঠায় নিজের হাত জোড়া। বোতামটা রেখে সুই গেঁথে বিলি। ইরফান খেয়াল করছে বেলির হাত কাঁপছে। ইরফান একবার বেলির মুখের দিকে তাকায়। বেলির সবসময় মাথায় ওড়না পড়ে থাকে। দুই ফেস দিয়ে চুলগুলো ডেকে সে ওড়না পরে সবসময়। গালের দিকে নজর দিয়ে দেখে কালকের মারের দাগ গাঢ় হয়ে আছে। তুই এভাবে যে কাঁপছিস, না জানি কখন বুকে সুই গেঁথে দেস। ভয় নাই, আমি কারো বুকে মনে আঘাত করি না। মুখে কিছু দেস না? এমন কালচে হয়ে আছে কেন? স্নো বা কিছু নাই নাকি? ইরফানের এমন কথায় বুকটা ফেটে যাচ্ছিল বেলির। কান্না পাচ্ছিল ভীষণ সেই মুহূর্তে। তবুও চুপ করে আছে। লাস্ট কবে স্নো মেখেছিল সেটাও মনে নেই। ইরফান সাইডে তাকিয়ে কোনো স্নোর বক্স খুঁজে পায়নি। অমনি তোতলাতে তোতলাতে বেলি কিছু বলে। একটা কথা বলতাম? বল। আমার ২টা জামা লাগতো। কেন জামা নাই? বাড়ি থেকে যেগুলো আনছিলাম সেগুলো এতদিন পরছি। জামাগুলো ছিঁড়ে গেছে। আর কয়েকটা রং জ্বলে গেছে। আমাকে সুতির জামা কিনে দিলেই হবে। কেমন সুতি জামা পরবি? ৬০ টাকা গজের গজ কাপড়গুলো আছে না? গ্রামে পাওয়া যেত, ওগুলো এনে দিলেই হবে। আচ্ছা, দেখি পাই কিনা। বোতাম লাগিয়ে দেওয়ার পর ইরফান রুম থেকে বেরিয়ে যায়। কয়েক সেকেন্ডের মাথায় আবারও রুমে ঢুকে সে। কয় গজ লাগে তোর? পিছন ফিরে তাকায় বেলি। ইরফানকে আবারও রুমে আসতে দেখে অবাক হয় সে। তারপর ইরফানের ডাকে কথার উত্তর দেয়। জি। কয় গজ লাগে তোর? জামা ওড়না সালোয়ার সবগুলোতেই ২.৫ গজ লাগে। আচ্ছা। ইরফান বেরিয়ে যায়। তারপর সোজা নিচে চলে যায় সে। বেলির রুমে জানালা দিয়ে নিচের সবকিছুই দেখা যায়।
পর্দার আড়ালে ইরফানকে এক নজর দেখবে বলে নিচে তাকায় সে। ইরফান তখনও নিচে দাঁড়ানো ছিল। আজ ইরফানকে ভালোই দেখাচ্ছিল। সাদা ফরমালে অনেক সুন্দর লাগছিল তার বরটাকে। এরই মাঝে মিনু এসে পিছন থেকে বেলির গায়ে হাত রাখে। কিছু বলবা মিনু? আপনি মানুষ হইবেন কবে? মানে? পিঠা খাইতে খাইতে কি লজ্জা শরমের মাথা খাইছেন আপনি? কি হয়েছে বলবা তো? কি দরকারটা আছিল বাইয়ের জামার বোতাম লাগানোর? আমি তো দরকার দেখলাম না। আমি তো দেখেছি। এ হে, ছোট বউ কই কাল প্রয়োজন পড়ে তখন আপনার কাছে আসে। হে ছোট বউয়ের কথা কন হইন না আপনারা গুমুর গুমুর লাগাই। বেড়া বজ্জাত কোনহানার। থাক না মিনু, মানুষটার আজ অফিসে কি জানি আছে। আর আমি মনের মধ্যে হিংসা রাখতে পারি না। বাদ দাও। আপনি যে ব্যাককেল, মাতারি, আমি ভুল করি না। আপনি আসলে ব্যাককেল। নবাবজাদি বিছানা নইয়ে চা পান করব। মিনু কোনোদিন জানে সব শোনে। শুনুক গা, তাতে আমার কি? আমি ডরাই নাকি কাউরে? এ বলে মিনু রুম থেকে বের হয়ে যায়। আর বেলিও কফি নিয়ে রবির রুমে যায়। দরজা নক করার পর রবি ভিতরে যেতে বলে। রবি তখন বিছানায় বসেছিল। বেলিকে দেখে রবি একটা হাসি দেয়। রবির ভেজা চুলগুলো বেলির ভিতরে যেন পাটা পাটা লাগছিল। তাড়াতাড়ি কফির মগটা রেখে বেরিয়ে যেতে নিলে রবি ডাক দিয়ে বলে, যাস কই তুই? আমি কি বলেছি যেতে? কিছু লাগবে? নাকি আমার ভেজা চুল তো সহ্য হয় না কোনটা? হাতে তো কাজ নেই তাই আর কি। আফসোস লাগে তোর জন্য। তোর বর আমারও বর। ফারাক হচ্ছে তোর বর আমাদের মতো। আর তোকে দেখতেই পারে না। প্রতি রাতে সে আমাকে লেপ্টে থাকে। আর প্রতি রাতে তুই একা একা কাঁদিস। আফসোস লাগে রে, বড়ই আফসোস লাগে। আমি আসতেছি, কফিটা নিন। এই বলে বেলি রুম থেকে বেরিয়ে যায়। দৌড়ে নিজের ঘরে এসে বিছানায় উপুর হয়ে পড়ে। বুকে হাত দিয়ে মুখে বালিশ চেপে চিৎকার করে কাঁদে বেলি। এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন এমন হলো? বাবা আমাকেও সাথে করে নিয়ে যাইতা। কেন এতিম করে দিয়ে গেলা? রাতে ইরফান বাসায় এসে দেখে রুবি বাসায় নেই। এমনিতেই অফিসে প্রেজেন্টেশনের চাপ ছিল, তার উপর বাসায় এসে দেখে বউ নাই। মেজাজ যেন আরো গরম হয়ে গেছে। এক কাপ কফির জন্য বেলিকে প্রায় ৫-১০ বার ডেকেছে। বেলিও সাড়া দেয়নি। মেজাজ আরো খারাপ হয়ে যায় ইরফানের। বাসায় পড়া রাবারের স্লিপারটা হাতে নিয়ে বেলির রুমের দিকে যায় সে। আজকে বেলিকে জুতা পিটা করবে ইরফান। মিনু তখন ড্রয়িং রুমে বসে বসে স্টার জলসায় কে আপন কে পর দেখছিল। মিনু আবার স্টার জলসা জি বাংলা বলতে অজ্ঞান। টিভিতে এইসব দেখে আর সিরিয়ালের ভিলেনদের ইচ্ছা মতো গালমন্দ করে। ওদিকে স্যান্ডেলটা নিয়ে রুমের সামনে গিয়ে দেখে দরজাটা আটকানো, পুরোপুরি লক না। ইরফান বাহিরে দেখে বকাবকি করতেছে। নবাব জাতি দরজা দিয়ে আরাম করতেছে। আজকে ওর আরাম ছুটাবো আমি। এত ডাকার পরেও সাড়া দেয়নি। ইরফান দরজাটা জোরে ধাক্কা মেরে খুলে দেয়। বেলি বলে রুমে ঢুকে দেখে বেলে জায়নামাজে সিজদায় আছে। ওড়নাটা দুই পাশ দিয়ে পুরো হাত ঢেকে নামাজ পড়তেছে বেলি। ইরফান পুরো হয়ে যায়। সে কাকে জুতা দিয়ে মারবে? ইরফান হাতে থাকা ঘড়ির দিকে তাকায়। ৮টা বাজে। তার মানে এশার নামাজের ওয়াক্ত। বুঝতে পারে যে বেলি নামাজে থাকার কারণে সাড়া দিতে পারেনি। জুতাটা আস্তে করে হাত থেকে নামিয়ে নেয়। রুম থেকে বেরিয়ে ইরফান মিনুর কাছে যায়। মিনু তখন সিরিয়াল দেখছে। আর একা একা ভক ভক করছে। কেমন অসভ্য মাতারি। জবারে কেমনে কথা শোনায়। আহারে, জবা মাইয়াটা কামের মানুষ দেখে কি হয়েছে? এ বদি না ফদি তার মাথারই আসলেই খারাপ। এরই মাঝে ইরফান ডেকে বসে মিনুকে। এই মিনু, যে কিছু কইবেন ভাই? এক কাপ কফি করে দে তো। আর সারাদিন এগুলো কি দেখোস তুই? কে আপন কে পর? মাতারিটা অনেক খারাপ ভাই। জবারে দেখতেই পারে না। জবা সেমরি যার কপালে আমাকে বেলি বাবির মতো। এটা বলি জিব্রায় কামড় দেয় মিনু। টিভি অফ করে দিয়ে তাড়াতাড়ি পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান আটকায় থাকে। রুবি কখন বের হয়েছে বাসা থেকে? ছোট ভাবি তো বিকেলে বের হয়েছে। ও, বেলি ভাবি কই ভাই? তুই ঘরে থাকস? তুই জানোস না? সারাক্ষণ টিভি আর সিরিয়াল নিলে থাকলে জানবে কিভাবে? বেলি তো নামাজ পড়াই। আচ্ছা, আমি তাহলে বানাই দিতেছি। মিনু যেতেই নাই অমনি ইরফানের হাতে জুতাটা দেখে ফেলে। মিনু সবকিছু বুঝে যায়। জুতাটাকে কাজে ব্যবহার করতে ইরফান তাও জানে মিনু। ভাই জুতা নিছেন কিনতে? বেলি ভাবিরে বাইরাবেন নাকি? এই তুই তোর কাজ কর যা। আমি ফ্রেশ হতে যাই। কপিটা রুমে রেখে আসিস। আচ্ছা। ইরফান রুমে এসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় ১০ মিনিট পর কফির মগ হাতে বেলি রুমে ঢুকে। কফিটা মিনুই বানাতো। কিন্তু বেলি নামাজ শেষ করে রান্নাঘরের দিকে যায় সে। মিনু তোমার ভাই আসছে? হ্যাঁ, হে কোন সময় তো আইছে। রুমে গেছিল। আমি নামাজের মাঝে ছিলাম তাই উত্তর দিতে পারিনি। হাতে জুতাটাও দেখেন নাই? মানে? মানে সে তো ছোট বউ বাহিরে গেছে। আপনারা আয়সা ডাকছে আপনিও সাড়া দেন নাই। তাই জুতা নিয়ে গিয়েছিল বাইরাইতে। ও, হুদাই ওহ কন। কি আর করব? এসব তো আর ফানি বাত আমার কাছে। তুমি কি করো?
কইল কফি বানাইয়া দিয়ে আইতাম। আচ্ছা যাও, তুমি নাটক দেখো, আমি বানিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা। তখনই পেলি কফি বানিয়ে নিয়ে যায়। সারা রুমে জায়গায় জায়গায় রুবি আর তার বরের ছবির ফ্রেম, দেওয়ালে টাঙানো, বিছানার পাশে থাকা টেবিলে রাখা, সর্বত্র জায়গাতেই তাদের ছবি টাঙানো। নিজের বরের পাশে সতীনের ছবি। বুকের ভিতর আগুন জ্বললেও ঠোঁটে হাসিটা অবচল। ভালোবাসার মাত্রাটা বেশি না হলেও অল্প তো আছে, সেখানেই জ্বালাটা বেশি। এরই মাঝে ইরফান ওয়াশরুম থেকে বের হয়ে যায় আর দেখে বেলি দাঁড়িয়ে আছে হাতে কফির মগ। কি রে তুই? আপনার কফি। হ্যাঁ, রাখ টেবিলে। হুম। বেলি চলে যেতে নিলে ইরফান বলে ওঠে, আজকে অফিসে অনেক চাপ ছিল, তো জামার কাপড়ের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। কালকে নিয়ে আসবো। আচ্ছা। রাত প্রায় 10টায় রুবি বাসায় আসে, কিছু শপিং ব্যাগ সাথে তার। ইরফানকে রমির দেখেই বলে, তুমি কখন এলে? 2 ঘন্টা হবে। ও আচ্ছা, এত রাতে করে ফিরলা যে? ফিরতেই পারি, বন্ধুদের সাথে ঘুরলাম, খেলাম, শপিং করলাম। ও আচ্ছা, একটা নেকলেস কিনেছি। হুম, ভালো করেছ। তুমি খেয়েছ? না, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ও, তাহলে খেয়ে নাও, আমি তো খেয়ে আসছি। ভালো করেছ। আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ব। ওকে। হুম। রুবি ওয়াশরুমে ঢুকে যাওয়ার পরে ইরফান ডাইনিং রুমে যায়। বেলি টেবিল সাজাচ্ছিল সেখানে। পেটে প্লেট একটা দে, আরেকটা সরা। রুবি আপু খাইবেন না? না, ও খেয়ে আসছে। জি আচ্ছা। খেতে বসে যায় ইরফান। বেলি ভাত বেড়ে 2 রকমের ভাজি, মুরগির ঝোল সব সামনে এগিয়ে দিচ্ছে। ভাত হাতে নিয়ে বেলির দিকে তাকায় সে। পাশে দাঁড়িয়ে টুকিটাকি নাড়াচাড়া করছিল সে। বেলের হাতগুলো ইদানিং কাঁপে। তুই খাইছিস? না, পরে খাবো নে। পরে কেন খাবি? আপনি খেয়ে যান, আমি আর মিনু খেয়ে নিব নে। আর কিছুই বলেনি ইরফান। চুপচাপই খেয়ে চলে যায় সে। রুমে গিয়ে দরজা আটকে দেয় ইরফান। পরদিন সন্ধ্যার পর ইরফান বাসায় এসে আগে বেলির রুমে যায়। বেলি তখন কোরআন শরীফে সূরা ইয়াসিন পাঠ করছিল। ইরফান রুমে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেলির বলে ডাক দেয়। ইরফানের ডাকে এদিক ফিরে চায় সে। কোরআন শরীফ বন্ধ করে মোনাজাত দিয়ে উঠে যায় বেলি। কিছু বলবেন? এই নে তোর কাপড়। আচ্ছা। সাথে স্নো আর তেলও রাখা আছে। শুধু জামার কাপড় চাইছিলাম, এত কিছু আনলেন যে? বানাবি কোথায় এগুলো? মিনুর কাছে দিয়ে দিব, ও সেলাই করে আনবে। আচ্ছা, তাহলে এই টাকাটা রাখ, সেলাইয়ের টাকা দিয়ে দিস, পরে সে নিবনি। রাখ এখন, পরে নাও থাকতে পারে। টাকাটা দিয়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায় ইরফান। রুবি তখন পায়ের উপর পা তুলে ম্যাগাজিন পড়ছে। ইরফানকে দেখেই শুরু করে, ইদানিং কি ভালোবাসা বেড়ে গেছে নাকি? মানে? রাস বাসায় এসে বড় বউয়ের ঘরে ঢুকে গেলেন, তাই বলছিলাম আর কি। ওর জন্য কয়েকটা জামার কাপড় এনেছিলাম, ওইগুলোও দিতে গেছি। বাবা, আবার জামার কাপড়ও আনো নাকি? এত কথা কেন বলতেছো রুবি? কি এত কথা বললাম? তুমি কেন যাবো ও ঘরে? হ্যাঁ, কেন যাবা? রুবি, এই পুরো বাসাটাই আমার, ওকে? তো তাই বলে তুমি ওই শালির রুমে যাবা? রুবি, বড্ড বেশি করতেছো কিন্তু তুমি। রুবির প্রচন্ড পরিমাণে মেজাজ খারাপ লাগে। তার কথা হচ্ছে বেলিকে কিছুই দেওয়া যাবে না। ইনফ্যাক্ট সে একেবারেই বেলিকে বের করে দিতে চায়। রুবি বুঝতে পেরে গেছে কোথাও না কোথাও ইরফানের মনে বেলির জন্য মায়া দয়া আছে, আর যেটা তার একদমই সহ্য হচ্ছে না। ইরফান যখন বেলিকে মারধর করে সেটা দারুণভাবে এনজয় করে রুবি। আর সে এমন কিছু কর্মকাণ্ড করে যার পুরো দায়ভার গিয়ে পড়ে বেলির উপরে। বেচারি সাদাসিধে মেয়েটাও বোবা হয়ে থাকে তখন। রাত প্রায় 2:30। বেলির ঘুমটা ভেঙে যায়, শরীরটা অনেক ব্যথা তার। মারধরের ব্যথাগুলো ইদানিং রাত হলেই বাড়ে তার। নিচে মিনু ঘুমায়, আর খাটে বেলি। খাট বলতে শুধুই খাট, চাকরি একটা তোষক, সস্তা বিছানা চাদর। একেই স্বামীর স্ত্রী হয়ে সে পায়ে অবহেলা, অপর স্ত্রী পায় সুখ। রুবির খাটে দামি ম্যাট্রিক্স বেডশিট, আর বেলির ঘরে তেমন কিছু নেই। শরীরের ব্যথায় উঠে বসে বেলি। গলাটা শুকিয়ে গেছে তার। একটা নাফা ট্যাবলেট খেলে ভালো হতো। আস্তে আস্তে খাট থেকে নেমে ওষুধের পাতা থেকে ওষুধ নিয়ে দরজা খুলে ডাইনিং রুমের দিকে যায়। পুরো বাসায় অন্ধকার, তেমন কিছুই দেখতে পাচ্ছে না বেলি। তাও হাতড়ে হাতড়ে এগিয়ে যাচ্ছে। ওয়ালে হাত রেখে রান্নাঘরের লাইট জ্বালায় বেলি। রান্নাঘরের লাইট অন করে সামনে তাকাতে বেলি আঁতকে ওঠে। ও মা গো, কে ওইদিকে? আসলে ইরফান তখন ল্যাপটপে অফিসের কাজ করছিল। ড্রয়িং রুমের সোফায় বসে আরামসে কাজ করছিল ইরফান। এভাবে হঠাৎ আলো দেখায় ভয় পেয়ে যায় বেলি। আর তাছাড়া এমনিতেও বেলির আত্মা ছোট, অল্পতেই সে ভয় পায়।
বেলির হালকা চিৎকারে ইরফান তাকায় ওর দিকে। ল্যাপটপ রেখে ডাইনিং রুমের দিকে আসতে আসতে বেলিকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওই, চিৎকার দেশ কেন? আপনি এত রাতে এইখানে কি করেন? তুই কি করস? ওই, পানি খাইতে আসছিলাম। ও, আমি কাজ করতেছিলাম। এত ঘামছিস কেন তুই? এমনিতেই। ইরফান দেখে বেলি তার ওড়নাটা বুকের মাঝে ভাঁজ করে সুন্দর করেই পরে আছে। রাতে শোয়াতে চুল খুলে আছে, তাই সেই চুলগুলো খোলা অবস্থাতেই আছে, তবে এলোমেলো। ইরফান চুলের দিকে নজর দিলে দেখে বেলির হাঁটু অবধি চুল। ইরফান যখন বেলির চুল দেখছিল তখন চুল পিঠ অবধি ছিল। এত বড় হয়েছে দেখেওনি সে, কারণ বেলি দিনের বেলায় মাথায় ওড়না দুই প্যাচ দিয়ে রাখে। আর ওই দিন মারার সময় বেলির চুল খোপা করা ছিল, তাই খেয়াল করেনি। ইরফান দেখেছে বেলির জগ থেকে পানি ডালতেও লেট করছে, কারণ ওর হাতগুলো কাঁপছে। কালো দেখেছিল ওর হাত কাঁপছে। ভালো করে ডাল, পানি পড়বে তো। হুম। বেলি ততটাও ফর্সা না, আবার একেবারে কালোও না, উজ্জ্বল শ্যামলা রঙের অধিকারিণী সে। ইরফান বেলির ঘাড়ে নজর দেয়। সেই দিনের বেল্টের বাড়ির দাগ কালো হয়ে আছে তার ঘাড়ে। মুখটা শুকনো, তবে গালের দাগগুলো ঝাপসা হয়ে গেছে। ইরফানের সামনে পানি খায় বেলি, আর ট্যাবলেটটাও। কিসের ওষুধ খেলি? গা হাত পা ব্যথা করতেছিল, তাই নাপা খাইলাম। ও, সেদিনের মারটা বেশি হয়ে গিয়েছিল। মাথা গরম হয়ে গেলে কিছুই যেন ঠিক থাকে না আমার। আমাকে মেরে হাত যদি সুখ পায় তাহলে ক্ষতি কি? এত মার খেয়ে পড়ে থাকিস কেন? যাওয়ার কি জায়গা আছে? ডিভোর্স দিতে চাইতেছি, তাতেও রাজি হোস না কেন? ডিভোর্স মানে কি বুঝোস? রবিয়াপুর মতো ইংলিশে অনার্স না করলেও পেটে বিদ্যা আছে টুকিটাকি। ডিভোর্স মানে তালাক, এতটুকু বুঝি। কিন্তু আমি চাই না আপনি আমাকে ডিভোর্স দেন। আমি প্রয়োজনে বাসায় কাজ করেই খাবো। আপনার বাসায় তো কাজের লোকও লাগবে। আমি তো আছি কাজের লোক হিসাবে। তবুও ডিভোর্স দিয়েন না। আর আমিও সাইন করব না। বেলির আজকের কথাগুলো শুনে অনেকটাই অবাক ইরফান। যে বেলি চুপচাপ পড়ে থাকতো, সেই বেলি কিনা এমন কথা বলবে ভাবেনি সে। ইরফান আবারও বলা শুরু করে, রোজকার অশান্তি একদমই ভালো লাগে না আমার। তাহলে তুই গ্রামে চলে যা। গ্রামে গেলে আব্বা কষ্ট পাবে। আর আমি তো অশান্তি করি না। তুই করস না ঠিক আছে, কিন্তু রুবি করে। আমার আর ভালো লাগে না। রুবি আপু কিছু বললে আমাকে এসে মেরে যাইয়েন। জানেন তো, পাগলইও নিজের ভালো বোঝে। আর স্বামীর ভাগ পাগলইও দেয় না। একবার ভেবে দেখেন তো, আপনার হাতে কয়েক দফা মার খেয়ে তার উপর আপনাকে রুবি আপুকে দিয়ে দিচ্ছি। আমি কেমন পাগল? আমি নিজেকে পাগল ভাবি না। কারণ আগেই বলেছি, পাগলেও স্বামীর ভাগ দেয় না। তাহলে আমি পাগল না, আমি হলাম বদ্ধ উন্মাদ। ঘুমায় পড়েন। আজ ইরফান বেলির কথা একদম স্তব্ধ হয়ে গেছে। বেলি আজকে প্রথমবার এতগুলো কথা বলেছে ইরফানকে। আসলে দেওয়ালে পিঠ ঠেকে গেলেও পিঠও কথা বলতে শিখে। বেলি হেঁটে যাচ্ছিল তখনই আটকায় ইরফান। শোন। হুম। তোর কি শরীর বেশি খারাপ? না, আমি ভালোই আছি। শরীর খারাপ থাকলে বল, আমি ডক্টরকে বলে ওষুধ এনে দিব। আমরা গরিব মানুষ, ফিডাই আমাদের ওষুধ। আপনি মারা ব্যতীত আমার রুমে হুটহাট ঢুইকেন না। রুবি আপু যা অপছন্দে তা কইরেন না কখনো। বেলি রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। বেলির নাক মুখ অনেকটাই ফোলা দেখাচ্ছিল। সোফায় বসে দুহাতে মাথা দিয়ে নিচু করে ভাবছে ইরফান। কি করবে সে? কেউই জানে না যে সে দুই বিয়ে করেছে। দুই জায়গায় দুই রকম। কামরাঙ্গীর চরে সবাই জানে রহমান আলীর ছেলে তার বাবার কথায় গরিব মেয়ের বিলিকে বিয়ে করেছে। আর অন্যদিকে ঢাকায় সবাই জানে ইরফান আহমেদ বিয়ে করেছে, তবে তার বউ প্রভাবশালী এক ধনী লোকের মেয়ে, রুবি ইয়াসমিন। দুই জায়গায় দুই রকম পরিচয় তার। আবার বেলির কথাও ভাবছে সে। এতটা মারধর না করলেও পারত বেলিকে। আর বেলিও কেমন মাস শুরু করে চুপ করে সহ্য করে, যতক্ষণ না মাস শেষ হয়। ইরফানের অবস্থা এখন দুই ফুল এক মালি টাইপ, আবার দুই নৌকা পা দিয়ে চলার মতো। অবশ্য এটাও ভুল। ইরফান একজনকে নিয়েই আসার, সে হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী রুবি। তাহলে প্রথম স্ত্রী বেলির অস্তিত্ব কি তার জীবনে? প্রশ্ন হাজার, কিন্তু উত্তর একটারও নেই। উত্তরের কাগজটা শূন্য পড়ে আছে। ইদানিং অফিসে কাজের এত প্রেশার বেড়েছে যে বেচারা ইরফানের রাত দিন এক করে কাজ করা লাগে। হাউস বিল্ডিং এর প্রজেক্টটা নিয়ে আজকে একটা সপ্তাহ ইরফান দৌড়াদৌড়ির মাঝেই আছে। অন্যদিকে রুবি উড়াদৌড়া টাকা উড়াচ্ছে। সন্ধ্যায় বাসায় এসে চেঁচামেচি শুরু করে ইরফান। বহুত মেজাজ খারাপ তার। বাসায় এসে সরাসরি রুবির উপরে রাগারাগি করে শুরু শুরু করে সে। বেলিয়াজ নিজের ঘরেই আছে। অজু করে এসে জায়নামাজে দাঁড়িয়েছে মাত্র, এশার নামাজ পড়বে বলে। আর ওই রুমে চিল্লাপাল্লা চলছে। রুবি, তুমি টাকা তুলেছ? কিসের টাকা? কিসের টাকা মানে? আমার এটিএম কার্ড দিয়ে টাকা তুলো নাই তুমি? পুরো 25,000 টাকা উইথড্র করা হয়েছে আজকে। কি জানি, আমি তো তুলিনি। কার্ড কোথায়? ডয়ারেই তো আছে। টাকা তুলবে কি তাহলে? রবি কিছুক্ষণ চুপ থেকে আবার বলা শুরু করলো।
আমি যখন ওয়াশরুমে ঢুকেছিলাম, বেলি তখন রুমে আসছিল। পরে দেখলাম বেলি বাহিরে গেছে। তারপর আমি ঘুমিয়ে গেছি। তাহলে এর মিনিংটা কি দাঁড়ায় ইরফান? তার মানে কি বেলি হতেই পারে? অসম্ভবেরও তো কিছু না। পিন নাম্বার জানবে কিভাবে? আরে আজব তো! আমরা তো কতবারই জোরে জোরে বলেছি। এতদিন সুযোগ পায়নি হয়তো, আজকে কাজে লাগিয়ে ফেলে। রুবি জানতো ইরফানের মেজাজ খারাপ থাকলে সে সব কথা বিনা বাছবিচার না করেই হুটহাট করে সিদ্ধান্ত উপনীত হয়। তাই সে শুকনো পাতায় আগুনের সিঙ্গাঙ্গি দিয়েছে মাত্র, আর আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হয়ে গেছে। ইরফান টাইটা খুলে সোজা বেলির রুমে যায়। বেলি তখন রুকে ছেড়ে দাঁড়িয়েছে মাত্র, অমনি বেলিকে টেনে নিয়ে সামনে দাঁড় করায়। আমার রুমে গিয়েছিলে হ, ঝাড়ু দিতে গেছিলাম। বাহিরে গেছিলি কেন? এমনি গেছিলাম। এমনি? এমনি এমনি গেছিস তুই? হুম। হ্যাঁ বলার সাথে সাথেই বেলির গালে ঠাস করে সর বসিয়ে বেলি থাপ্পড়টা খেয়ে মাটিতে পড়ে যায়। ইরফান এবার এলো পাথারি শলা ঝাড়ু দিয়ে ইচ্ছে মতো বাড়ি দিচ্ছে বেলিকে। বেলি বুঝতে পারছে না কোন অপরাধের জন্য তাকে এভাবে মারা হচ্ছে। মাগো মাগো করে সাফা স্বরে আর্তনাদ করছে মেয়েটা। তো সাহস হয় কিভাবে? মাগো! চুপ, একদম চুপ। তুই কোন সাহসে আমার এটিএম কার্ডে হাত দিয়েছিস বল? আমি জানি না তো কিছু। কসম আল্লাহর, আমি কিচ্ছু জানি না। টাকা তুলে কি করছিস বল? বল, তুই কাকে টাকা দিছিস? এসব কি কথা বলেন আপনি? চুপ, খবরদার! একদমই মিথ্যে বলবি না। একদম মেরে ফেলে রাখবো। তোকে আমি তো সবকিছু কিনে এনে দিলাম। তাহলে তুই কোন সাহসে আমার রুমে ঢুকলি? চোর কথাকার! যে ঘরে খাস ওই ঘরেই চুরি করস? খোদার কসম, আমি এসব করি নাই। আপনি শুনেন, আমি কিচ্ছু করি নাই। আজকে তোকে আমি মেরেই ফেলবো। আমি মেরেই ফেলবো তোকে। এই বলে এলোপাথাড়ি লাথি দিতে শুরু করে ইরফান। ধাক্কা দেওয়ায় খাটের কোনায় গিয়ে মাথা লেগে যায় বেলির। হালকা পেটে রক্ত বেরিয়ে আসে কপাল থেকে। শলা ঝাড়ু দিয়ে মারাতে হাতে আর গলার নিচে কয়েকটা শলা ভেঙে ঢুকে যায়। বেলি তখন চোখে মুখে যেন অন্ধকার দেখছে। সেই সময় মিনু দৌড়ে আসে। ইরফানের মারার মাঝে দিয়ে বেলিকে জড়িয়ে ধরে মিনু। ভাই, আপনি কি করতেছেন? ভাই থামেন থামেন। এই, তুই সর তো এখান থেকে। সর, আজকে ওকে আমি মেরেই ফেলবো। কেন? বাপি কি করছে? চুরি করেছে। আমার খেয়ে আমার পরে আমার ঘরেই চুরি করেছে ও। ভাই, এসব আপনি কি কন? এই শর্ত তুই, না হয় তোকেও আমি বের করে দিব বাসা থেকে। ভাই, আগে আপনি থামেন। আর আমারও ইচ্ছা নাই এখানে থাকার। ওই সোর আমার রুম থেকে চুরি করছে। এত টাকা দিয়ে কি করছে ওই? ভাই, আপনি এসব কি কন? ভাবি টাকা পাইবো কোত্থেকা? এটিএম কার্ড নিয়ে 25,000 টাকা তুলেছে ও। আপনার মাথায় কি কোনো সমস্যা? এই, এক থাপ্পড়ে গালে দাঁত ফেলিয়ে দিব বেয়াদব। কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাক। ভাই, আমি কামের মাইয়া হইতে আমি জানি। আপনি তো তার থেকেও খারাপ। মিনু! অনেক তর্ক বিতর্ক করে মিনু ইরফানের সাথে। তারপর মিনু অনেকটা রেগে যায়। বেলি ফ্লোরে শুয়ে আছে। বেলি ভাবিরে ছোট ভাবি ডাইকে ঘরে নিয়ে পার্টি পেয়েছে। পরে ভাবি আয়সা পড়ছে। পরে ঘর ঝাড়ু দিতে গেছিল। আমি বেলি ভাবিরে নিয়ে বাহিরে গিয়েছিলাম। বেশি দূরে যাই নাই। তাও ভাবি বাসার নিচেই ছিল। আমি গিয়ে ভাবির জামা কাপড়গুলো আনছি টেলার্সের দোকান থেকে। এরপরে ছোট ভাবি বাহিরে গেছে গা। ফিরছে সন্ধ্যার আগ দিয়ে। আসার সময় হাতে অনেকটি ব্যাগ আসিল। এবার তারে গিয়ে জিগান সে মিশা কথা কি লেগা কইছে বেলি ভাবির নামে। হেতিও তো বেলি ভাবিরে অনেক গালমন্দ করে, থাপ্পড় মারে। তখন কিছু দেখেন না আপনি? হেতির কথায় আইয়া নির্দোষ মেয়েটারে এইভাবে পিটাইলেন। যাইয়া দেখেন ছোট বাবির ঘরে বইয়া বইয়া তার মাহিরে এসব কয় আর হাসে। শুনেন ভাই, আমি রদ খাইটা খাই। আমার কামের অভাব পড়তো না, তো আল্লাহ একজন আছে উপরে। এটা কিন্তু আপনি মনে রাখবেন। মিনুর কথাগুলো শুনে ইরফানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। এসব কি বলল মিনু? এত দ্রুত এতগুলো কথা কিভাবে বলে দিল মিনু? ইরফান ফ্লোরের দিকে তাকিয়ে আছে। ওইদিকে মুখ করে পড়ে আছে বেলি। মিনু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর নীরবে কাঁদছে। এতটা নির্মমভাবে কেউ কাউকে মারতে পারে তা যেন জানা ছিল না মিনুর। ইরফান নিজের রুমের দরজার কাছে যায়। রুবি তখন রিল্যাক্স মোডে ম্যাগাজিন পড়ছে। রুবির ধারণা ইরফান হয়তো আজ বেলিকে অনেক মার মেরেছে। রুবি অনেক খুশি আজকে এতে। ইরফান রুমের মধ্যে এসে কিছুক্ষণ তাকিয়ে থাকে রুবির দিকে। রুবির মুখে দারুণ খুশির ছাপ। এখন ইরফান বলা শুরু করে, তুমি যে এত ভালো মিথ্যে বলতে পারো, আমার জানা ছিল না তো। ইরফানের কথায় চোখ বড় বড় করে তাকায় রুবি। ইরফানের মুখ থেকে এমন কথা সে আশা করেনি। মানে?
তুমি টাকা খরচ করলা আর নাম দিলে বেলির। কিন্তু কেন? কি সব বলো উল্টাপাল্টা। কার তো বেলি নিয়েছে। তুমি বাসা থেকে বের হও নাই? একদমই না। তুমি কি আমাকে আর কত হিপ্রিটিয়েট বানিয়ে রাখতে চাও বলো তো? দেখো ইরফান, অতিরিক্ত কথা বলা আমার একদমই পছন্দ না। দুপুরে বাসা থেকে বের হলে তুমি, ফুর্তি করলা তুমি, আর আমাকে একটা বানোয়াট গল্প শুনিয়েছো যে বেলে টাকা উইথড্র করেছে আমার নামে। কান ভারী করে ওই মেয়ে, ওর সাহস কত বড়! আজ ওর খবর করেই ছাড়বো আমি। খবরদার রুবি, খবরদার। ওই রুমে যাবা না। ব্লাডি মিথ্যাবাদী। ওই বেচারি তো মার খেয়ে চুপ করে পড়ে আছে মাটিতে, তবুও তোমার নামে একটা কথা বলেনি। আর তুমি রুবি তো খুব ভালো করেই বেলিকে আমি সহ্য করতে পারি না। তাই তুমি ইচ্ছে করে ওকে আমার হাতে মার খাওয়াও, তাই না রুবি? শ্যাট আপ, শ্যাট আপ, ইউ ফুল। ইরফানের হাত যেন সহ্য হয়নি, রুবিকে খাট থেকে নামিয়ে ঠাটিয়ে একটা সর বসিয়ে দেয়। বেয়াদব, অনেক সহ্য করেছি তোমাকে। আর না, আমার টাকা পয়সা গুলো তুষের মতো উড়িয়ে আরেকজনের গাড়ি দোষ চাপাও। কেমন মেয়ে মানুষ তুমি! এই, তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ, তুললাম, তুললাম। আমি হাত কি করবে এখন তুমি? তোমাকে তো একটা শর্ট দিয়েছি মাত্র। আর তোমার কান কথা শুনে আমি গর্দবজি ইচ্ছা মতো দিনের পর দিন বেলিকে টর্চার করেছি। তার বেলায় কিছু না, কিছু না। মিস্টার ইরফান আহমেদ, তোমাকে যদি আমি জেলের ভাত না খাওয়াইছি, তাহলে আমি এক বাপের মেয়ে না। তোমার মতো মেয়ে মানুষের থেকে কি আর করতে পারে? যাও, তোমার ধনী বাপের কাছে গিয়ে নালিশ করো, আর আমার নামের বিচার সবার আয়োজন করো। যাও গিয়ে। অবশ্যই যাব। তোমার আর ওই থার্ড ক্লাস মেয়ের রাতের ঘুম যদি আমি হারাম না করি, তাহলে আমার নামও দেখো রুবি না। এসব বলে রুবি বাসা থেকে বের হয়ে যায়। রাত প্রায় 10টা 30 বাজে। এত রাতে একা একা বের হয়ে যায় রুবি। গন্তব্যস্থল বাপের বাড়ি। আজ এই প্রথম ইরফান তার কথা আমলে নেয়নি, উল্টো তাকে সর মেরেছে। এটা যেন তার সহ্যই হয়নি। ইরফান অনেক বদমেজাজি একটা ছেলে। তার অল্পতেই খাটের উপরে বসে পড়ে ইরফান। মাথা যেন পুরো স্যালারি যা পায় তার বেশি অর্ধেকটাই রুবি খরচ করে। হতে হতে আজ একসাথে 25,000 টাকা তোলায় তার মাথা গরম হয়ে গেছে। হুট করে মনে পড়ে দিন রাতে গা হাত পড়ে। কিন্তু আজ এভাবে এলোপাথাড়ি মেরেছে ইরফান। তার জানা নেই মেয়েটার কি অবস্থায় এখন। অফিস থেকে এসে চেঞ্জও করেনি সে। স্থির হয়ে বসে থাকতে না পেরে বেলির রুমের সামনে গিয়ে দাঁড়ায়। মিনু তখন হাত পা টিপে দিচ্ছিল বেলির, আর কাঁদছে। ভাবি, ও ভাবি, ভাবি গো, কথা কন না কে? ও ভাবি, ভাবি এইদিকে ফিরেন। শলার মাতারি বাইর করে দেই। সাই এদিকে ফিরেন সাই ভাবি। মিনু ঘুরিয়ে দেয় বেলিকে। উল্টাপাল্টা লাথি দেওয়ায় পুরো শরীর নিথর হয়ে আছে বেলির। হয়তো শরীরের যন্ত্রণার জন্যই চুপ করে চোখ বন্ধ করে আছে বেলি। মিনু হু হু করে কেঁদে দেয় আবারও। কেমন কইরা পিটাইলো আপনারে? আর শালাডি কেমনে ঢুইকা গেছে? ভাবি, ও ভাবি। পরে মিনু আস্তে আস্তে করে হাত আর গলা থেকে শলার মাথাগুলো বের করে দেয়। বের করার সময় ব্যথায় কাকিয়ে ওঠে বেলি। ইরফান তখনও দরজার সামনে দাঁড়িয়ে ছিল। বেলির কোকিয়ে ওঠার আওয়াজে পর্দার কাপড়গুলো মুষ্টিবদ্ধ করে নেয় ইরফান। মেয়েটা কতটা কষ্টে আর ব্যথার পরে এইভাবে আর্তনাদ করে উঠতে পারে। ইরফান যে ততটা মনুষ্যত্বহীন পুরুষ সে এখন উপলব্ধি করতে পারছে। মিনু গরম পানি আনতে যাবে বলে দরজার কাছে যায়। তখনই ইরফানকে দেখে ফেলে। এমনি কেউ কাউরে পিটায়নি ভাই। ভাবি কাউরে কিছুই কয় না। ঘরের একটা কোণার মধ্যে পড়ে থাকে। এরপরও এমনি পিটান তারে। মইরা গেলে একদিন বুঝবেন ভাই। দেখেন, আমি কইলাম তো, বুঝবেন একদিন আপনি। এটা বলে মিনু চলে যায়। আর ইরফান দরজা থেকে বেলির দিকে তাকিয়ে আছে। কয়েক জায়গা থেকে ফোঁটা ফোঁটা রক্ত, কপালটাও ফুলে রক্তগুলো শুকিয়ে গেছে। বেলি তখনও চুপ করে দম খিচে শুয়ে আছে। রান্নাঘর থেকে পানি নিয়ে আসে মিনু। ইরফান তখনও দাঁড়িয়ে আছে সেখানে। মিনু গরম পানি রেখে দরজার কাছে এসে দাঁড়ায়। ভাই, আপনি যান, ফ্রেশ হইয়া নেন। আমি বাবির গাটা মুছে দিয়ে তারপরে খাবার দেবনি। ওর কি বেশি খারাপ লাগে? তাহলে ডক্টরের খবর দেই। ডাক্তারে জিগেলে কি কইবেন আপনি? যে বউরে মানুষ জানাইয়া কি লাভ ভাই? আমি বাইরে মালিশ করে দিমনি। আপনি যান এখান থেকে। মিনু দরজাটা বন্ধ করে দেয়। ইরফান মাথা নিচু দাঁড়িয়ে থাকে। নিজের রুম দিকে পা বাড়াতেই বেলির রুম থেকে আর্তনাদ ভেসে আসে। ও মা গো! ভাবি,
আপনার কি বেশি ব্যথা করে? মিনু টইল না তো, আর পানিও দিও না, আমার জলে। ভাবি রক্তগুলো মুইছা দেই। ও মা গো! মিনু আস্তে। আচ্ছা ভাবি। আহ! ভাবি এত মার কেমনে সহ্য করেন আপনি? ব্যথা পাওয়ার পরেও এমনি খিটটা থাকেন কেমনে আপনি? ইরফান আর দাঁড়ায়নি সেখানে, সোজা রুমে চলে আসে। এসে কিছুক্ষণ পায়চারি করে। আর তারপর কি যেন ভেবে দেওয়ালের মধ্যে জোরে জোরে নিজের হাত দিয়ে একটা ঘুষি মারে ইরফান। এতটা নির্দয় সে কবে থেকে হয়েছে? তাও শুধু বেলির সাথে? কিন্তু কেন? কিছুক্ষণ পর ওয়াশরুমে যায় ইরফান। শার্টের বোতামগুলো খুলে শার্টটা খুলতে যাবে। অমনি শার্টে লেগে থাকা ছোট একটা হচ্ছে ইরফানের। ছোট আর চিকন একটা কানের বাউসি। বাউসিটা হাতে নেয় ইরফান। কিছুক্ষণ বাবার পরে মনে পড়ে তার বেলির কানে সেদিন এমন দুল দেখেছিল সে। বেলি যখন রাতে পানি খেতে আসছিল, তার মানে আজকে মারার সময় হাত পা ছুটতে গিয়ে বাউসির হুকটা খুলে গিয়ে তার শার্টের মধ্যে আটকে যায়। ভাবতে চোখ বন্ধ করে নেয় ইরফান। এতটাই নির্দয়ের মতো মেরেছে সে বেলিকে। কে জানে কানের কোনো ক্ষতি হয়েছে কিনা। সাবান নিয়ে রুমে আসে ইরফান। ক্ষুধাও লেগেছে ভীষণ তার, কিন্তু বেলিকে খাবার দিবে টেবিলে। তার কিছুক্ষণ পরেই মিনু এসে ডেকে যায়। ভাই, আসেননি? হ্যাঁ মিনু, আয়। ভাই খাবার দিছি, আসেন। যা, আমি আসছি। মোবাইলটা চার্জে দিয়ে ইরফান খেতে যায়। টেবিলে সব খাবার সাজানো, কিন্তু তবুও কেন জানি ইরফানের ভালো লাগছে না। মিনু টেবিলটা সাজিয়েছে ঠিকই, কিন্তু বেলির মতো করে না। মিনু, জি? ভাতের বোলটা এদিকে দে তো। নেন ভাই। জুডো ফালানোর প্লেট কই? দেন নাই? কই আর দিলি? আচ্ছা আনতেছি। মিনুকে বলে বলে সব করায় ইরফান। এক প্রকার যেন বিরক্তি হয়ে গেছে সে। এভাবে বলে বলে করানো যায় নাকি? বিলি হলে সব করে রাখতো। ভাবছে আর খাচ্ছে ইরফান। তোরা, ভাবি তো ঘুমাইয়া গেছে, আর আমি খামো না। এক লোকমা খেয়ে খাবার টেবিল থেকে উঠে যায়। অন্যান্য দিন তৃপ্তি নিয়ে খায় সে, কিন্তু আজকে যেন তার খাবার মনে হয়েছে গলা দিয়েই নামছে না। তাই দ্রুতই উঠে যায় সে। মিনু সবকিছু গুছিয়ে নিয়ে বেলির রুমে চলে যায়। রাত প্রায় 4টার বেশি বাজে। ইরফানের চোখে আজ ঘুম নেই। বারবার বেলির মুখটা তার ভেসে আসছে। তার চোখের সামনে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো রুবি যে চলে গেছে তাতে যেন তার কোনো মাথা ব্যথাই ছিল না। সে এপাশ ওপাশ করছে, কিন্তু তার ঘুম আসছে না। টেবিলের উপর থাকা বেলির কানচ্ছোট দুলটার দিকে নজর যায় তার। দুলটার দিকে তাকিয়ে আছে সে পলকহীন চোখে। কিছুই বুঝতে পারছে না সে। কেন এতটা অত্যাচার করে সে বেলির উপরে? আর বেলি বা কেন মার খেয়ে খেয়েও এখানে পড়ে আছে তার কাছে? চারদিকে আজানের শব্দ শোনা যাচ্ছিল তখন। ইরফান বুঝে যায় পুরো একটা নির্গম রাত পার করলো সে। ফজরের নামাজের আজান পড়ে গেছে। নিশ্চয় বেলি এখন উঠবে। কারণ এর আগেও একদিন সে দেখেছে বেলি ফজরের নামাজ আদায় করার কোরআন শরীফ পড়ে। ইরফান বিছানা থেকে নেমে স্যান্ডেল জোড়া পরে নেয়, রুম থেকে বেরিয়ে যায়। বেলির রুমে দরজাটা খোলে। অন্যান্য দিন তো দরজা আটকানো থাকে, আজ খোলা কেন? আর আজ বেলি উঠে নাই? প্রশ্নগুলো কৌতূহল জাগায় ইরফানের মনে। পরে ভাবে এই কাজ হয়তো মিনুর। মিনু অনেক ভুলভাল কাজ করে থাকে, হয়তো দরজা দিতে ভুলে গেছে মেয়েটা। ইরফান বেলির রুমের দরজার সামনে আসে। নিচে মিনু কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আর খাটের উপরে বেলি এপাশ ফিরে গালে হাত দিয়ে ঘুমাচ্ছে। জিম লাইটের আলোতে সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রায় 5টা বাজে, আজ বেলি উঠে নাই কেন নামাজ পড়তে? প্রশ্নটা বারবার মনে খসখস করছিল ইরফানের। আগের বারও তো মার খেয়েও নামাজ পড়তো, তাহলে আজ কেন পড়লো না? ভাবতে ভাবতে নিজের রুমে চলে যায় ইরফান। চুপ করে শুয়ে শুয়ে বেলি কেন নামাজ পড়তে উঠলো না সেই কথা ভাবতে থাকে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় ইরফান। অফিসে তাড়াতাড়ি পৌঁছাতে হবে তাকে। প্রজেক্ট নিয়ে সারাদিনে ব্যস্ততা সে। তার উপর উফুর মহল থেকে অনেক চাপ আসছে তার। কিন্তু নাস্তা কি সে পাবে? বেলি যদি নাস্তা না দেয়? এসব ভাবতে ভাবতে ডাইনিং টেবিলের কাছে যায় সে। অবাক হয়ে তাকিয়ে আছে টেবিলের দিকে ইরফান। আগের মতো করে সব সাজানো আছে টেবিলে। ঠিক যেমন বেলি সাজায় তেমনটাই আছে। রান্নাঘরের দিকে হালকা উকি দেয় সে। দেখে সেখানে মিনু আর বেলি দাঁড়িয়ে আছে। সে আগের মতো মাথায় ওড়নাটা 2 প্যাচ করে পরা। পরোটা, ডিম ভাজি, গাজর আর আলুর মিক্সড ভাজি, জুস সহ সবকিছু দেওয়া আছে টেবিলে। ইরফান মোবাইলটা গার্ড দেখে টেবিলে বসে পড়ে। মেনুর হাত দিয়ে চা পাঠিয়ে দেয় বেলি, তবুও নিজের সামনে যায়নি। ভাই, আপনার চা। হ্যাঁ, রাখ। মিনু দিয়ে চলে আসে। ইরফান আরো একবার রান্নাঘরের দিকে তাকায়। দেখে বেলি ওইদিকে মুখ করে রান্না করতেছে। ইরফান আর কিছু না বলে খেয়ে চলে যায়। ইরফান চলে গেলেও বেলি সবকিছু কাজ শেষ করে বিছানায় এসে শুয়ে যায়। অন্যদিকে অফিসে বসের কাছে ইচ্ছামতো জারি খেয়েছে ইরফান। হাউস বিল্ডিং এর প্রজেক্টটা অনেক জরুরি।
আর এর সাথে জড়িয়ে আছে ইরফানের প্রমোশন। বাসায় এত সমস্যার কারণে বেচারা ঠিকমতো কাজই করতে পারেনি বলে বস ঝেড়েছে। বসের কেবিন থেকে এসে নিজের কেবিনে বসে পড়ে ইরফান। এমন সময় হঠাৎই আননোন নাম্বার থেকে ফোন আসে। ইরফান ফোন রিসিভ করার পর একদম ভদ্রমহিলার কণ্ঠস্বর শোনা যায়। হ্যালো। হ্যালো, কে বলছেন? বাজান আমি বেলির মায়ে কইতেছিলাম। এমন সময় বেলির মাকে একদমই আশা, কিন্তু এ সময় হঠাৎ বেলির মায়ের ফোন। তবুও কথা বলল ইরফান। জি বলুন। কেমন আছো বাজান? জি ভালো। আপনি? ভালো আছি। বাজান, বেলি ফুলে কই? একটু কথা কইতাম। আমি তো অফিসে, ও বাসায়। আসলে কালকে দুপুরে মাইয়াটাই একটা নাম্বারের তন ফোন দিছিল। গেলাম কার মোবাইল, কইলো দোকানের মোবাইল। বাজান, ওরে একটা মোবাইল দিতা, আমার লগে একটু কথা কইতো। মনটা আনসান আনসান করে, মায়াডারে কতদিন হয়েছে আমি দেখি না। বেলির মায়ের এমন কথায় হতভম্ব হয়ে যায় ইরফান। তার মানে কাল দুপুরে বেলি তার মায়ের সাথেও কথা বলেছিল। আর আমি রুবির কথা এভাবে বেলিকে। হ্যালো বাজান। জি বলুন। নাম্বার পেলেন কোথায় আমার? তোমার আব্বার কাছ থেকেই নিছিলাম। আচ্ছা, আমি বাসায় গিয়ে বেলির মাকে কথা বলিয়ে দিব আপনাকে। আচ্ছা বাজান, আচ্ছা, তাহলে রাহি এখন। জি, ভালো থাকবেন। তোমরাও ভালো থাকো। এই বলে ইরফান লাইনটা কেটে দেয়। অফিসের কাজে সে মন দেয়। অন্যদিকে একা ঘরে বেলি কুকিয়ে মরছে। ব্যথায় আর যন্ত্রণা চোটে কাঁদছে মেয়েটা। বাসাতে একটা মোবাইলও নেই যে ইরফানকে ফোন দিবে মিনু। রাত প্রায় ৮টার পর ইরফান বাসায় আসে। মিনু দরজা খুলে দেয়। ইরফান মিনুর মুখের দিকে তাকায়। মিনু মুখটা গম্ভীর করে আছে। তাই নিজ থেকে প্রশ্ন করে, মিনু, বেলি কোথায়? শুয়ে আছে। আপনি ফ্রেশ হন ভাই, আমি কফি আনতেছি। আর আজ যা আমি বানাবো, খারাপ হলে বইকেন না কিন্তু। এটা বলে মিনু রান্নাঘরে চলে যায়। ইরফান দরজা লাগিয়ে বেরিয়ে রুমের দিকে যায়। খাটের মধ্যে উপুর হয়ে শুয়ে আছে মেয়েটা। এক পায়ে সেলোয়ার উপর ওঠা, গায়ে ওড়না নেই। ইরফান যখন অফিস থেকে বাসায় আসে, ওই সময় বেলি নামাজে থাকে। ইরফান প্রায় সময় দেখেছে, কিন্তু আজ বেলির নামাজও পড়ছে না, এভাবে শুয়ে আছে। কারণটা উপলব্ধি করতে পারেনি ইরফান। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয় ইরফান। এরই মাঝে আজ সারাদিনও রুবির খবর নেওয়া হয়নি। আর রুবিও নেয়নি। কফি নিয়ে রুমে আসে মিনু। ভাই, আপনার কফি। হ্যাঁ দে। ভাই, এটা ভাবি আপনারে দিতে কইছে। আর কইছে আজকেই লাগবো। আপনার আরো আগে কইতো, কিন্তু মোবাইল নাই, কি দিয়ে কইব? কিসের কাগজ এটা? আমি জানি না ভাই। আপনি আইনা ভাবিরে দিয়ে আইসেন। আচ্ছা, তুই যা তাহলে। মিনু গেলে ইরফান কাগজের ভাঁজটা খোলে। বাজে একটা জিনিসের নাম উল্লেখ করা ছিল। আর এক পাতা অ্যালজিন ট্যাবলেটের নামও লেখা ছিল। ইরফান বুঝেছে বেলির নামাজ না পড়ার কারণ। বেলির মা গ্রাম্য হলে কি হবে, মেয়েকে সব ধরনের ভালো জিনিস দেওয়ার চেষ্টা করেছেন সব সময়। বেলের হাতের লেখায় মুগ্ধ ইরফান। হাতের লেখাটা অনেক সুন্দর ছিল। ইরফান আর দেরি করেনি, সোজা নিচে নেমে হাঁটা শুরু করে। মোড়ের মাথার সামনে ফার্মেসি আছে, সেখানেই যায় ইরফান। প্রয়োজনীয় জিনিসগুলো কিনে সাথে একটা হট ওয়াটার ব্যাগও কিনে দেয়। যত তাড়াতাড়ি হাঁটা যায়, হেঁটে হেঁটে বাসায় পৌঁছায় ইরফান। মিনু তখন নাটক দেখে টিভিতে। ইরফান সোজা বেলির রুমে ঢুকে যায়। বেলি তখন এপাশ ফিরে আসে। কয়েকবার ডাকে বেলিকে ইরফান। বেলি সাড়া দেয়নি, হয়তো লজ্জায় তাকাতে পারেনি। ইরফান ততটাও বোকা নয়, বুঝে যায় সবটা সে। তাই নিজে নিজেই বলা শুরু করে, এখানে ওইটার থেকেও ভালোটা আছে। আর এলজিন ৩ পাতা আছে। দিন ২টা করে খেলেই হবে। হট ব্যাগটা দিয়ে ছ্যাঁক দিলে ব্যথাটা কমে যাবে হয়তো। আর আজ রাতে খাওয়া দাওয়া করব না আমি। কিছু বাড়তে হবে না আমার জন্য। এটা বলে ইরফান রুম থেকে বেরিয়ে যায়। ইরফান বের হলে বেলি তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে যায়। ইরফান রুমে এসে একটা কথাই ভাবতে থাকে, বেলি এতটা সাফা স্বভাবের কেন? হয়তো ওর মাঝে এমন কিছু দেখেছিল। তার বাবা যা দেখার জন্য তিনি বেলিকে তার সাথে, কিন্তু ঝোঁকের বশে কিছু ভুল পদক্ষেপও অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেক রাতে টিভির আওয়াজে রুম থেকে বের হয় ইরফান। ইরফান তখন ল্যাপটপে কাজ করছিল। ড্রয়িং রুমে টিভি চলতেছে। মিনু সেখানকার সোফার মধ্যে টিভি চালিয়ে ঘুমিয়ে গেছে। রুবি না থাকলে মিনু এ বাড়িতে ভালোই স্বাধীনভাবে চলতে পারে। ইচ্ছে মতো টিভি দেখা, যা মন চায় খেতে পারে। বেলি কিছুই বলে না, আর বলে না ইরফানও। টিভি অফ করে সামনে পা বাড়াতে দেখে বেলির রুম থেকে আওয়াজ আসতেছে। ইরফান একটু উকি দিয়ে দেখে বেলি নিচে বসে উপুর হয়ে আছে। দু হাত দিয়ে পেটে চাপ দিয়ে ধরে কাঁদছে বেলি। ব্যথাটা হয়তো অনেক বেড়ে গেছে। আজ মিনু ড্রয়িং রুমে ঘুমাচ্ছে। ইরফান প্রথমে দেখে ভয় পেয়ে যায়। ওই মুহূর্তে ইরফান কি করবে না করবে কিছু ভেবে পাচ্ছে না। ধীরু ভাই এগিয়ে যায় সে বেলির দিকে। বেলি তখনও ফ্লোরে মুখ ব্যথা চোটে কাঁদছে। বেলির পিঠে হাত করে বেলি ফ্লোরে মুখ করে, আমাকে ধরো, আমার আর সহ্য হচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে মিনু।
আমার অনেক ব্যথা করছে। কথাটা ইরফানের বুকে গিয়ে লাগে। বেলি ভেবেছে হয়তো তার কান্নার শব্দ শুনে মিনু উঠে এসেছে। বেলি কেঁদেই যাচ্ছে তলপেটে হাত দিয়ে। পরক্ষণে ইরফানের মনে পড়ে যায় কাল সময় এলোপাথারি লাথি দিয়েছিল। লাথিগুলো পেটে পড়ে নাই তো আবার। ইরফান আর দিক বেদিক না ভেবে বেলিকে কোলে তুলে নেয়। হঠাৎ কারো কোলে সরে ব্যাককেল হয়েছে বেলি। ইরফানের দিকে তাকিয়ে আছে বেলি। ইরফানও বেলির দিকে তাকিয়ে আছে। চোখ মুখ ফুলে একাকার বেলির। বিছানায় শোয়ানোর পরেও বেলি সাফা স্বরে ও মাগো বলে পেটে চেপে ধরে। ইরফান বেলির কাঁধে হাত দিয়ে বলে, একটু সহ্য করো, আমি আসতেছি। ব্যথার মুখ থেকে শব্দটা বেলির কানে যেন জোরে গিয়েই লাগে। তখন বেলির চোখ বেয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পর ইরফান একে করে গরম পানি নিয়ে আসে। এনে বেলি তোলপেটে দিতে চায়, কিন্তু বেলি হাত সরায়নি। তার ইরফানের জোর করে হাত সরিয়ে নিয়ে গরম পানি সেক দিয়ে দিচ্ছে। প্রায় অনেকক্ষণ যাবৎ সেক দিয়ে দেওয়ার পর ব্যথাটা অনেকটাই দমে যায় বেলির। তবে নীরবে কাঁদছে সে। এই প্রথম ইরফান তার একটু হলেও সেবা করছে। ব্যথা কমেছে? কি হলো? হ্যাঁ, কমছে। ট্যাবলেট খাবা? দুইটাই তো ঠিক আছে। অভ্যাস হয়ে গেছে শুনতে শুনতে। ইরফান এই কথাটা শুনে উঠে যাওয়া নেয়। তখনই বিলি কিছু বলে ওঠে। শুনেন। হুম। আমি যদি মরে যাই, আপনি কি খুব ভালো থাকবেন? বলেন না। আমি যদি মরে যাই, তাহলে আপনি কি খুব ভালো থাকবেন তো? বিশ্বাস করেন, এত মারার আমি আর নিতে পারি না। আর পারি না নিতে। তার থেকে বরং মেলেই ফেলেন। আমি মরে গেলে আমার লাশটা আমার মায়ের কাছে পাঠিয়ে দিবেন। বিশ্বাস করেন, আমার পুরো শরীরটা ব্যথা হয়ে গেছে। আমি আর পারি না ব্যথা সহ্য করতে। ফুঁফিয়ে ফুঁফিয়ে কেঁদে কেঁদে কথাগুলো এক নাগাড়ে বলে দেয় বেলি। আর ইরফানের চোখ থেকে কেন জানি না হঠাৎ করেই দুদণ্ড পানি বেরিয়ে যায়। ইরফান আর এক মুহূর্ত দাঁড়ায়নি সেখানে। সোজা বেরিয়ে নিজের রুমে চলে যায়। আর বেলি তখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। আজ 2 দিন হলো রুবির খবর নেই। ইরফানও রেগে ফোন করেনি তাকে। মাজার জাফর সাহেব, রুবির বাবা, ফোন করে বাসায় যেতে বলেছেন ইরফানকে। কিন্তু ইরফান যায়নি। রুবির বলা মিথ্যেগুলো মেনে নিতে পারেনি ইরফান। সে এমনিতেও মিথ্যে পছন্দ করে না। তার উপর বলে টাকা খরচ করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দিয়েছে। জন্য তো আরো বেশি রাগ ইরফানের। তাই ইচ্ছে করেই যায়নি সে। থেকে এক গাদা কাজ নিয়ে বাসায় ফিরছে ইরফান। বেলির শরীরটা 2 দিন পর ভালোই আছে। তাই দৌড়ে দৌড়ে সব কাজ করতে পারে। আর বেলিকে দেখে ইদানিং বড্ড বেশি মায়া হয় ইরফানের। মনের মাঝে লুকিয়ে থাকা ভালো লাগাটা বের হয়ে আসতে বেশি ইরফান নিজের সে সময় কফি হাতে রুমে যায়। ইরফান তখন খালি গায়ে শরীরে পানি মুছতেছে। ইরফানকে ওই অবস্থায় দেখে অনেকটা ইতস্ত বোধ করে বেলি। বেলির ইতস্ত বোধ করা দেখে ইরফান টি শার্টটা পরে নেয়। আপনার কফি। হুম, রেখে দে। আচ্ছা। বেলি চলে যেতে নিলে ইরফান ডাক দেয় তাকে। বেলি, শোন। জি। তোর একটা জিনিস আমার কাছে আছে। জিনিস? কি জিনিস? এরপর ড্রয়ার থেকে কানে দুলটা নিয়ে আসে ইরফান। হাত ফাত? কি এখানে? বেলি হাত পাতলে ইরফান বেলি এই জিনিসটা না কাছে ছিল। আমি কত খুঁজেছি এটা। আমার বাবার শেষ স্ত্রী অনেক কষ্টে টাকা জমিয়ে বানিয়ে দিয়েছিল আমাকে। ও আচ্ছা। আচ্ছা, কি খাবেন রাতে? দুপুর নাই। ভাত রান্না করছিলাম। আর কালকে রান্না করা তরকারি ছিল, তাই খেয়ে নিছি আমি আর মিনু। ফ্রিজে তো মোটামুটি সবই রাখা আছে। তাহলে কালকে রান্না করা জিনিস কেন খাস? নেওয়াটাই তো ভালো। আপনি কি খাবেন? বল, আমি রান্না বসাবো। মাছ ভুনা করিস। আচ্ছা। বেলি রুবির থেকে অনেকটা আলাদা। অপচয় করতে একদম। ল্যাপটপ নিয়ে বসে যায় ইরফান। এক মনে কাজ করতেই আছে তো করতেই আছে। ল্যাপটপ থেকে কাজ শেষ করে আর ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 11টা বাজে। তার মানে 12টা 5 মিনিট। বেলি কি এখনো রান্না করে নাকি? একবার এসে ডেকেও গেল না। কান থেকে হেডফোনটা খুলে ডাইনিং টেবিলে যায় ইরফান। বেলি সেখানেই সোফায় বসে কাত হয়ে আছে। ইরফান গিয়ে আস্তে করে নাড়া দেয় বেলিকে। ইরফানের সোয়া উঠে যায়। কি রে, রাত 12টা বেজে গেছে। আমাকে তো আর এখানে বসেছিস? কয়েকবার গিয়েছিলাম রুমে, ডাকছিলামও। আপনি কানের মধ্যে হেডফোন লাগিয়ে কাজ করতেছিলেন। ভাবলাম কাজ শেষ হলে আবার ডাক দিব। আর আমি ঘুমিয়েই গিয়েছি। হায় রে। চল। আচ্ছা আসেন। মিনু কোথায়? খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। ও,
বেলি ইরফানকে ভাত বেড়ে দেয়, প্রয়োজনীয় সব কাছে এনে দেয়। ইরফান খাওয়ার দিকে তাকিয়ে আবার বেলির দিকে তাকায়। তুই খেয়েছিস? হুম। সত্যি খেয়েছিস? হ্যাঁ। ইদানিং মিথ্যে বলস তুই। রবিকে চড় মেরেছিলাম, কিন্তু মিথ্যে বলার কারণেই। আর আমি সত্য বলার পরেও কিন্তু লাথি খাই। আপনি খেয়ে নেন। বলে বেলি রান্নাঘরের দিকে যাচ্ছিল, অমনি ইরফান বেলির হাতটা ধরে নেয়। কিছু বলবেন? তোর সাথে একদিন বসেও ভাত খাওয়া হয়নি। রবির সাথে সময় মিলে না। আমি বরাবরই খাবার একাই খাই। আজ না হয় তুই আমার খাওয়ার সাথী হলি। মানে? আমার সাথে বসে খেতে হবে আজকে তোকে। কথাটা শুনে যেন কলিজায় একটা মোচড় দিয়ে ওঠে বেলির। বিয়ের প্রায় 10 মাস পর ইরফান নিজ থেকে বেলিকে তার সাথে ভাত খেতে বলেছে। অনুভূতিটা ঠিক কিরকম তা বলে বোঝাতে পারছে না বেলি। কিছুক্ষণ ইরফানের দিকে তাকিয়ে আবারও নজর নিয়ে ফেলে সে। বসবি না? আপনি খান। আমি এখন আর খাবো না। আমি কি এতটাই খারাপ নাকি যে আমার সাথে বসে ভাত খাওয়া যায় না? না না, তা কেন হতে যাবে? তাহলে খেতে বস। হুম। কথা না বাড়িয়ে খেতে বসে যায় বেলি। ইরফান আর্টসোকে বেলির খাওয়ার ধরন দেখে। এর আগে কখনো ইরফান বেলিকে খেতে দেখেনি। যতক্ষণ ছিল শুধু মারধর আর বকাবাদ্য করে গিয়েছে মেয়েটাকে। মেয়েটাও যেমন সবকিছু মানিয়ে নিয়েছে, এমনকি সতীনের সাথে সংসার করতে হবে সেটাও যেন মানিয়ে নিয়েছে সে। একবারের জন্য প্রতিবাদ করেনি বা না জানিয়েছে নিজের আপত্তির কথা। গত 7টা মাস যাবৎ চোখের সামনে নিজের স্বামীকে তার দ্বিতীয় স্ত্রীর সাথে একই রুমে থাকতে দেখেছে। প্রত্যেকদিন সতীনের বেঁচা চুল দেখতে হয়েছে তাকে। তবুও নিজের অধিকারের দাবি নিয়ে একটা বারের জন্য হলেও সামনে এসে দাঁড়ায়নিও। ওর মতো মেয়ে যেন খুব কমই আছে বা পাওয়া যায়। ইরফান কথাগুলো মনে মনে ভাবছে। ঠিক 1 চামচের মতো ভাত নিয়েছে আর একটু ডাল। কিরে, মাছ নিবি না? হুম। কেন? ডালটা দিয়েই না হয় খাই। মাছি কি সমস্যা তোর? কিছু না, আপনি খান। আরে, আরেক টুকরো দিব? না না, থাক। কোনো রকম খেয়ে উঠে যায় বেলি। ইরফান বেশ বুঝতে পারছে বেলি তার সামনে থাকতে চায় না। অবশ্যই এসবের একমাত্র কারণ ইরফানের করা খারাপ ব্যবহারগুলো। তাই সেও আর কিছুই বলেনি। সবকিছু গুছিয়ে পরিষ্কার করে বেলি শুতে যাবে, এমন সময় দেখে ইরফান ড্রয়িং রুমে কিছু জিনিসপত্র নিয়ে বসেছে। ঘড়িতে প্রায় 1টা বাজে। এই সময় কি কাজ করবে আবার? কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ইরফানকে দেখছে বেলি। এরই মাঝে ইরফান আবারও ডাক দেয় বেলিকে। বেলি, শুনতো। হুম। আমার রুমে যা। সেলফের উপরে দেখবি একটা সাদা কোটা রাখা আছে, ওইটা নিয়ে আয়। হ্যাঁ। ওটাই নিয়ে ইরফানের কাছে রাখে বেলি। কয়েকগুলো জিনিসে রাখা আছে টি টেবিলের উপরে। বেলি তাকিয়ে আছে সেগুলোর দিকে। বেলিকে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান নিচ থেকেই বেলিকে বসতে বলে। কিরে, দাঁড়িয়ে আছিস যে? বস এখানে। এগুলো দিয়ে কি করবেন? হাউস বিল্ডিং এর প্রজেক্টের জন্য। কালকে অফিসে প্রেজেন্টেশন। ও, বাড়ি বানাবেন? আরে না রে পাগলি, এটা জাস্ট একটা স্যাম্পল হবে। ও আচ্ছা। ইরফানের মুখ থেকে পাগলি শব্দটা বেলির যেন বুকে গিয়ে লাগে। তাকিয়ে আছে মানুষটার দিকে বেলি। মানুষটাকে কত শান্ত লাগে দেখতে। কিন্তু কে বলবে এই মানুষটাই হাতে অকারণে কারণে মার খেতে হয় আমার। আমার মনের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা সে কখনোই দেখতে চাইবে না, না কখনো জানতে চাইবে আমি কি চাই। রুবি আপুকে মানুষটা খুবই ভালোবাসে। তাহলে আমাকে কি একটু ভালোবাসতে পারে না সে? বিয়ের পর থেকে অপমান, অবহেলার মারধরে জুটে এসেছে পোড়া কপালটাই আমার। আমার জনম দুঃখী মাটা ভাবে আমি স্বামীর ঘরে হয়তো রানী হয়ে আছি। অথচ আমার মা তো আর জানেই না আমার জীবনের এই 7টা মাস কিভাবে কাটছে। এসব ভাবতে ভাবতে অজান্তেই চোখে পানি এসে যায় বেলির। মুখ মোছার ছলে চোখের পানিগুলো মুছে নেয় বেলি। স্যাম্পল হলেও তো বানাইতে হবে। হ্যাঁ। তাহলে নিবেন কিভাবে? কাল অফিসের গাড়ি আসবে। ও আচ্ছা। কাল যদি প্রেজেন্টেশনটা ভালো হয় তাহলে প্রমোশনটা পাক্কা। আলহামদুলিল্লাহ, হয়ে যাবে। কিভাবে শিওর হলি তুই? মন বলল হয়ে যাবে ইনশাল্লাহ। ইরফান একবার বেলির মুখের দিকে চেয়ে আছে। বেলির মুখটা আসলেই যেন মায়ায় পড়া। উজ্জ্বল শ্যামলা বর্ণের হলেও দেখতে যেন মাশাল্লাহ।
মনে মনে এক আফসোস হয় ইরফানের। যদি তখন সে একটু বাস্তবিকতার সাথে ভাবতো, তাহলে হয়তো আজ বেলি একাই তার ঘরে থাকতো। কিন্তু ভালোবাসা নামক পোকার কামড়ে সবকিছু এলোমেলো হয়ে গেছে। বেলি ফোমগুলো হাতে দিয়ে দৌড়তে চাচ্ছে, কিন্তু ইরফানের ভয়ে দৌড়তে পারছে না। তাই অনুমতি নিতে ইরফানের দিকে তাকায় সে। এগুলো একটু ধরি। ধর। ফোমগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করে নেয়। আমি না ক্লাস 10-এ থাকতে একটা বাড়ি বানাইছিলাম। ওই যে গৃহস্থ অর্থনীতির ব্যবহারিক পরীক্ষার সময়। ও আচ্ছা, আমি সাহায্য করি। তুই পারবি না তো? এটা অন্য রকম। কি রকম? ইরফান ল্যাপটপ থেকে একটা ঘরের ছবি দেখিয়ে বলে, এরকম বানাতে হবে। আপনি পারবেন? হ্যাঁ, পারবো তো। আমিও পারবো। বানাই। বেলির কণ্ঠস্বরটা যেন ছোট, চিকন স্বরে কথা বলে সে। আবদারগুলো দেখলে যে কারো চোখে পানি আসার মতো। ইরফান কিছুক্ষণ তাকিয়ে থাকে বেলির দিকে, তারপর হ্যাঁ বলে দেয়। রাজ্য জয় করা হাসি দিয়ে ফোমগুলোতে গ্লু লাগাতে থাকে বেলি। ইরফানও সাহায্য করছিল বেলিকে। প্রায় 1.5 ঘন্টা বেলি বাড়িটা বানিয়ে ফেলে, একদম হুবহু ল্যাপটপে থাকা বাড়িটার মতো। হস্তশিল্পে বেলির হাত পাকা, কারণ বেলির বাবা একজন কাঠমিস্ত্রি ছিলেন। বাড়ি তো হয়ে গেল। নাম কি দিবি এ বাড়ির? স্বপ্ননীড়। অজান্তে কথাটা মুখ থেকে বেরিয়ে যায় বেলির। ইরফান চুপ করে তাকিয়ে থাকে বেলির দিকে। পরে বেলি কথা কাটিয়ে নেয়। মা, মা মানে নাম যে তোমার একটা দিয়ে দিয়ে দিয়েন। স্বপ্ননের নামটাই থাকবে। ঘুমিয়ে যাইয়েন। আসছি আমি। এই বলে বেলি উঠে যেতে নাই। বেলি শোন। জি বলুন। কাল যদি প্রজেক্টটা হয়ে যায়, তাহলে কি চাই তোর? কিছুই না। বল, কি চাই তোর? যদি চাই তাহলে কি দিবেন? হ্যাঁ, দিব। ইরফান জানে বেলি বেশি কিছু দামি চাইবে না, তাই নির্দ্বিধায় বলে ফেলেছে হ্যাঁ। বেলিও তার ইচ্ছে মতো তার চাওয়াগুলো ব্যক্ত করে। আপনি যখন আমাকে মারবেন, আমি কাঁদবো না। একদমই কাঁদবো না। শুধু ছাড়তে বলবেন না। সহ্য করতে পারবো না। আসছি। ঘুমিয়ে যাইয়েন আপনি। এই কথাটাও বলে সেখান থেকে চলে যায় বেলি। ইরফান একদম স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে বেলি চলে যাওয়ার দিকে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ঝরে যাওয়া বেলি ফুল। এটা গল্পের প্রথম অংশ। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী পার্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ